গল্পের নাম চৈত্রের রাঙায় রচিত প্রণয়। লেখনীতে মিমি মুস্কান। গল্পের শেষ পর্ব। অর্নিলা নিখোঁজ হয়েছে ২৪ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ অর্নিলার মনে হচ্ছে সে এখানে আটকা পড়ে আছে, জনম পেরিয়ে গেছে। একটা খাবারের দানা পড়েনি পেটের মধ্যে। পানির তৃষ্ণায় না সে মারা যায়। চোখ বুজে যাচ্ছে, মেলে রাখা কষ্টসাধ্য। এতক্ষণ তাও যা ছোটাছুটি করছিল সেই শক্তিও এখন ফুরিয়ে গেছে। কোনোমতে যেন দম খুলে শ্বাস নিচ্ছে সে। মাথার উপর লাল রঙের একটা বাতি জ্বলছে। এখন রাত না দিন সেটার খবরও তার কাছে নেই। হঠাৎ দরজা খোলার শব্দের সামনে চেয়ে ফিরল। ঝাপসা ঝাপসা চোখে দেখল একজন ভিতরে আসছে। আবারও দরজা বন্ধের শব্দ। কিছু একটা ছুঁড়ে মারল মেঝেতে। অর্নিলা ঠিক করে চেয়ে দেখার চেষ্টা করল। ভাত। শুকনো ঢোক গিলল সে। খাবার দেখে পাগল হবার উপদ্রব। পাগলের মতো একবার এদিক চাইছে, একবার ওদিক। লোকটা তার চারিদিকে ঘুরে বাঁধন খুলে দিল। কর্কশ গলায় বলে উঠল, ভাত দিচ্ছি, খাইয়া ল। অর্নিলা কাঁপতে লাগল ভয়তে। সংকোচে মেঝেতে এসে বসল। চঞ্চল দৃষ্টি দুটো এদিক ওদিক বারবার ছোটাছুটি করছে। সে হামলে পড়ল ভাতের উপর। গপগপ করে ভাত খেতে লাগল। খেতে দিয়ে গলায় আটকে গেল। লোকটা পানির গ্লাস রাখতেই অর্নিলা কেড়ে দিল। বিশ্রী শব্দে হাসতে লাগল। হাসিতে পুরো ঘর কেঁপে উঠছে। কিন্তু এই ভাত পেটে গিয়ে আর সইল না। ৩ দিনের পচা ভাত দেখে অর্নিলা হামলে পড়েছিল, খেয়াল করেনি। যখন দেখল আর তরস সয় না, গড়গড়িয়ে বমি করতে লাগল। ওই লোকটার যেন হাসতে হাসতে পেট ফেটে উপক্রম। একজন ভাত খেতে না পেয়ে বমি করে মরছে, এতে তার কিছু যায় আসে না। চোখের জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আজ অবধি কখনো ভাতের জন্য কষ্ট করেনি সে। এই কষ্টের ভয়াবহতা তার জানা নেই। রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরল অর্নিলা। দুজনের মধ্যে হাতাহাতি শুরু। কিন্তু দুর্বল শরীরে আর কত দূর। চিৎকার চেঁচামেচিতে আরেক লোক এসেও হাজির হল। ২ হাতে টেনে ধরে অর্নিলাকে সরিয়ে আনল। অর্নিলাও দমে নেই। ইচ্ছে মতো খামছে দিল লোকটার মুখ জুড়ে। হিংস্র পশুর মতো হয়ে উঠল লোকটা। রেগে এগিয়ে আসল অর্নিলার দিকে। সজোরে এক চড় পড়তেই অর্নিলা মাটিতে লুটিয়ে পড়ল। লাথি মারতে যাচ্ছিল অমনি ঘরের মধ্যে ওস্তাদের প্রবেশ। কিরে, তোরা কি করস? ওস্তাদ। দেহেন না, মায়াটা অনেক জ্বালাইতাছে। দেহেন ওস্তাদ, আমার মুখে খামচি মাইরা হারামজাদি কি করছে? ওরে তো। উই থামো। কন কি ওস্তাদ? আমি এখনো কই ওরে মাইরা বস্তায় বইরা খালে ফালাইয়া দিয়া আহি। কইসি না চুপ করতে? ওরে আবারও বাইন্ধা রাখো। খাওয়া দাওয়া সব বন্ধ। পানিও দিবি না ওরে। বুঝছস? দেহি শালির দেমাগ কতক্ষণ থাহে। কিরে, কি কইলাম? শাসিয়ে উঠে কাদের। গনি আর নুরু ধরে উঠিয়ে অর্নিলাকে আবারও চেয়ারে বেঁধে। রাগে কাঁপছে অর্নিলা। ফুপিয়ে কেঁদে উঠল সে। ফারাজ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে। কোথায় তিনি? সারফারাজ শহরে এসে পৌঁছাল সকাল ৭টার দিকে। ৮টার দিকে সে তার এলাকায় হাজির। হাঁটতে হাঁটতে পুরো এলাকা ঘুরে দেখছে। অঙ্ক কষার চেষ্টা করছে। এই সময় একজন মুরব্বির সাথে দেখা হল। কথাবার্তাও হলো খানিকটা। সারফারাজের জীবনে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তাকে দেখতে অনেকটা ইনোসেন্ট মনে মতো। এর সুযোগ সে কয়েকবার নিয়েছে। সবাই তাকে ভালো ছেলে ভাবার সুবাদে খাতির জমাতে সময় নেয়নি। কিন্তু এসব সে এভাবেই করছে না। কারণ আছে, তাকে খোঁজ নিতে হবে। যেভাবেই হোক অনির খোঁজ নিতে হবে। যতটুকু পাওয়া সম্ভব এতে।
এলাকার মোড়ে একটা চায়ের দোকানের দেখা মিলল। তাদের এলাকায় চায়ের দোকানের কমতি। সেখানে বসে পরপর 2 কাপ গরম গরম চা খেল। টানা 2 দিন পর তার পেটে কিছু তো পড়ল। খেয়াল হলো সবে এই প্রথম বাড়ি গিয়ে না খেয়ে ফেরত এসেছে। মায়ের কথা দারুণ মনে পড়ছে। আরাফাতকে কল করে মায়ের কথা জেনে নিল। এখন খানিকটা সুস্থ আছে, বাবার সাথে আছে। মায়ের খবর জানার পরপরই ফারাজ ফোন কেটে দিল। সবাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। এই সান্ত্বনা তার চাই না। চাওয়ালা মামার সাথে খানিকক্ষণ কথা হলো, তবে লাভ হলো না কোনো। তিনি নাকি কাউকেই দেখেনি। আশ্চর্য, ও তো গভীর রাতও ছিল না। এমন সন্ধে বেলা একটা মেয়েকে কেউ তুলে নিয়ে চলে গেল, অথচ কারো চোখেই পড়ল না। ধীরে ধীরে হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। আশপাশের ভবনগুলোতে দেখছে। এখানকার কিছু কিছু বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো। কোনোভাবে জোগাড় করা যেত। শূন্যে অপলক দৃষ্টিতে চেয়ে থেকে ভাবতে লাগল সারফারাজ। পরক্ষণেই মনে পড়ল বাবার কথা। বাবা বলেছে তিনি ব্যাপারটা দেখছে। এত তুচ্ছ বিষয়টা নিশ্চয়ই তার নজর এড়ায়নি। হাতঘড়ির দিকে চেয়ে দেখল 10টা বাজতে চলল। এতখানি সময় পেরিয়ে গেল অনিকে ছাড়া। ফোনের স্ক্রিনে অনির হাস্য উজ্জ্বল মুখখানি দেখে চোখে অশ্রু জমে উঠল সারফারাজের। চশমা খুলে রেখে হাতার জামা দিয়ে চোখ মুছে ফেলল। অতপর চশমাটা পরে দ্রুত গতিতে হাঁটতে লাগল সে। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতেই দেখল কমিশনার সালাউদ্দিন সাহেব দরজার সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, তার সাথে আরও একজন আছে বৈকি। সারফারাজ চোখে মুখে ভাবান্তর নেই। ভাবটা এমন যেন এটা হবারই ছিল। সালাউদ্দিন সাহেব দাঁত কেলিয়ে হেসে বললেন, আরে ফারাজ সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন, এই তো বেরিয়ে যেতাম। নিরুত্তর ফারাজ এসে ঘরের দরজা খুলল। সালাউদ্দিন সাহেব বলতে লাগলেন, দরজায় তালা দেওয়া দেখে ভাবলাম বোধহয় বউকে নিয়ে ঘুরতে গেছেন। তা আপনি একা নাকি? মিসেস অর্নিলা কোথায়? সারফারাজ দরজা ধরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে উঠল, ভিতরে আসবেন? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। দুজনেই ঘরে ঢুকলেন। চারদিক পরখ করলেন পুলিশি চোখে। হা হা, পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সারফারাজ নিশ্চুপ হয়ে এসে বসল সোফাতে। তারা দুজনেও এসে বসল। তা মিসেস অর্নিলার কথা কিন্তু এখনো বললেন না। আপনার মুখটা এমন করে কেন রেখেছেন? মনে হচ্ছে বউ ঝগড়া করে চলে গেছে। সেটা হলেও আপনি অবাক হবেন বলে মনে হচ্ছে না। হা হা, কি বলছেন মি ফারাজ সাহেব? সারফারাজ চোখের চশমা খুলে সামনের টেবিলে রাখল। শান্ত দৃষ্টিতে ফিরে তাকাল। অথচ তার চোখ দেখে মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে। শান্ত কণ্ঠে বলে উঠল, সালাউদ্দিন সাহেব, আমার বউ আমার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে। ঝগড়ার সূত্রপাত আপনি জানেন, কিংবা বলা যায় সূত্রপাত আপনিই করিয়েছেন। এখন আপনি বলুন কি জানতে এসেছেন? সালাউদ্দিন সাহেব অবাক হলেন না। তার মুখের হাসি এখনো নিমিষ হয়নি। অথচ পাশের লোকের মুখ কালো হয়ে গেছে ইতিমধ্যে। এভাবে পুলিশের সাথে কথা বলছে মনে হচ্ছে তাকে যেন নীরবে শাসিয়ে দিচ্ছে। সালাউদ্দিন সাহেব মৃদু স্বরে বললেন, খুব বেশি না, শুধু দুটো মাত্র কথা জানতে এসেছি। বলুন। যেদিন নিয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন নিয়াজ আপনাদের বাসায় এসেছিল। আপনি তা জানতেন? না, আপনার মুখেই শুনলাম। তবুও অবাক হলেন না? অবাক হবার প্রশ্ন আসছে না। সে আমার আত্মীয়, আসতেই পারে। তা পারে। তবে একবার নিয়াজকে তার বাড়িতেই আপনি শাসিয়ে এসেছিলেন। শুনলাম মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। দিয়েছিলাম। তবে মেরে তো আর ফেলেনি। পাশে থাকা লোকটা হকচকিয়ে গেল। সালাউদ্দিন সাহেবের ঠোঁটে বাঁকা হাসি।
সারফারাজ উঠে দাঁড়িয়ে বলল, আপনার প্রশ্ন শেষ হয়েছে। আপনি এবার আসতে পারেন। সালাউদ্দিন সাহেব হেসে উঠে দাঁড়ালেন। বললেন, বুঝলেন ফারাজ সাহেব, আপনিও জানেন আমিও জানি, কিন্তু কোনো প্রমাণ নেই, তাই আপনাকে ধরতে পারছি না। লুকোচুরি খেলাটা ভালোই জমছে। বেশ তো, প্রমাণ খুঁজতে থাকুন। এবার আসুন। লাস্ট প্রশ্ন, অনিলা ম্যাম কবে আসবেন? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তবুও বলছি, তার রাগ কমে গেলে সে নিশ্চিত ফিরে আসবে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে এক নাগারে ভিজে যাচ্ছে সারফারাজ। মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। মনোযোগ দিয়ে ভাবছে, সেদিনকার কোনো কথা বাদ পড়ছে না তো। কিছু হয়তো সে গুলিয়ে ফেলেছিল। কি হতে পারে? অনি কোথা থেকে হারিয়ে গেল? এখান থেকেই নাকি দূরে কোথাও? চিন্তা করতে লাগল। প্রথম অনির ফোন অন ছিল। সে কল করছিল, ফোন যাচ্ছিল। হঠাৎ করেই ফোনটা বন্ধ হয়ে গেল। তাহলে কি তখনই? রেগে গিয়ে দেয়ালে সজোর ঘুষি মারল ফারাজ। কিন্তু কোনো লাভ নেই এসবের। তবুও যেন রাগ কমছে না। হঠাৎ মনে হলো কলিং বেল বাজছে। এখন আবার কে এলো? দরজা খুলে দাঁড়িয়ে খানিকটা হতভম্ব হয়ে গেল সে। ডাক্তার সাবিনা। ভ্রু কুঁচকে তাকাল। ডাক্তার সাবিনা একগাল হেসে বললেন, কি মিস্টার হ্যান্ডসাম, কেমন আছেন আপনি? ভাবলাম আপনি অসুস্থ, একটু দেখে যাই। এর মধ্যে শুনলাম আপনার বউ নাকি ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। একটা হেল্পিং হ্যান্ড তো দরকার, তাই চলে এলাম। কি দাঁড় করিয়ে রাখবেন নাকি ঘরের সামনে? সারফারাজ শব্দ করে নিঃশ্বাস ফেলল। দরজা সরে দাঁড়াল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত ৮টা বাজে। এত রাতে এই মহিলা তার বাড়িতে। কি চায় সে আসলে? স্থির দৃষ্টিতে পরখ করতে লাগল সে। ডাক্তার সাবিনা ইয়াসমিন ভেতরে প্রবেশ করলেন। বেশভূষায় সবসময়ের মতোই। আজ তার পরনে বেগুনি রঙের শাড়ি। পরিপাটি সাজ। সারফারাজ মৃদুস্বরে শুধায়, হাসপাতাল থেকে এলেন? হ্যাঁ, সেখানে দিয়েই। সারফারাজ মুখ ঘুরিয়ে ফেলল। ডাহা মিথ্যে কথা। সে এই মাত্র বাসা থেকে এসেছে তৈরি হয়ে। ব্যাপারটা ধরতে সময় লাগল না। ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে সামনে এসে রাখল সে। ডাক্তার সাবিনা পানির গ্লাস তুলে নিয়ে আর চোখে ফিরলেন। বললেন, শাওয়ার নিচ্ছিলেন নাকি? সারফারাজের বোধ হল সদ্য গোসল সেরে সে এসেছে। তার চুলগুলো এখনো ভিজে। সরাসরি ফিরে তাকালো ডাক্তার সাবিনার চোখের দিকে। তাকেই তো দেখছে। বলিষ্ঠ দেহ, সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে। পরনে অগোছালো একটা টি শার্ট। ইস্ত্রি করা হয়নি। সাথে কি বিচ্ছিরি রঙের একটা ট্রাউজার পরা। তবুও তাকে যেন বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ বলেই মনে হচ্ছে। হালকা কেশে উঠলেন ডাক্তার সাবিনা। তা আপনার বউ কি এমনই নাকি? না মানে, অসুস্থ বর ফেলে চলে গেল যে। এগুলো আমার পার্সোনাল বিষয় ম্যাম। হ্যাঁ, হ্যাঁ শিওর। আমি আপনাকে অস্বস্তিতে ফেলব না। তা ডিনার না করে থাকলে চলুন একসাথে কোথাও। দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তা আমায় ডিনারের জন্য সাধবেন না? নির্মল নয়নে সারফারাজ দেখে যাচ্ছে। এখানে তার আসার কারণ তার কাছে পরিষ্কার। সারফারাজ ফোন হাতে তুলে নিয়ে বলল, বসুন, আমি খাবার অর্ডার করছি। সাবিনা আচমকা দাঁড়িয়ে গেলেন। বললেন, না না, আপনি দেখছি সিরিয়াসলি নিয়ে নিলেন। তাহলে আপনি ডিনার করতে আসেননি? না, আমি তো আপনাকে দেখতে এসেছিলাম। দেখা হয়েছে। আচমকা হেসে উঠলেন। পা বাড়িয়ে বললেন, মনে হচ্ছে আমায় তাড়াতে চাইছেন। কি চলছে আপনার মনে ডাক্তার শেহদাত? সারফারাজ নিরুত্তর।
জবাব দিচ্ছে না। ডাক্তার সাবিনা ইয়াসমিন তার সামনেই দাঁড়ানো। ফারাজ নির্লিপ্ততা নয়নে তাকে দেখছে। চুল থেকে পানি টপটপ করে ঘাড় বেয়ে নামছে। ডাক্তার সাবিনা তার হাত বাড়িয়ে চুলগুলো স্পর্শ করতে চাইলেন। সারফারাজ তার হাতটা আচমকা ধরে বলল, থামুন ম্যাম। শিউরে উঠলেন ডাক্তার সাবিনা। আচমকা সারফারাজের স্পর্শ পেয়ে হতভম্ব তিনি। হতবুদ্ধির মতো চেয়ে রইলেন। সারফারাজ হাতটা সরিয়ে বললেন, আপনি যা চাইছেন তা কখনো সম্ভব না। সম্ভব না হলে আমার হাত ছুঁয়ে দেখলে কোনো বাহানায়। আপনাকে ছোঁয়ার জন্য আমার বাহানার প্রয়োজন নেই। আমি বরাবরই স্পষ্টবাদী, আপনি জানেন। ডাক্তার সাবিনা চোয়াল শক্ত করলেন। রাগে তার মাথা ভুনভুন করছে। চোখ দুটো ছোট ছোট করে চেয়ে রইলেন। অথচ সারফারাজের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। আচমকা তিনি হেসে উঠলেন। শুধালেন, আমায় রিজেক্ট করছ? অবশ্যই। আমার জীবনে অনি ছাড়া আর কেউ নেই। আপনি আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন? সারফারাজ আবারও নিরুত্তর। ডাক্তার সাবিনা মাথা দুলিয়ে বললেন, হুম, ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কি চাই? ডাক্তার শেহদাত। এতই যখন বউয়ের প্রতি টান, তবে অন্য নারীর প্রতি আকর্ষণের কারণ কি? আমি মোটেও আপনার প্রতি আকর্ষিত নই ম্যাম। ভুলটা আপনার। আমাকে বাইরে পাঠানোর জন্য আপনি এত কেন আগ্রহ দেখাচ্ছেন তা আমি জানি। কিছু মাস পর আপনিও বাইরে চলে যাচ্ছেন। এর বাইরে অনেক খবরই আমার জানা। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভান্টেজ হতে পারে। আমার জন্য আপনি যা করেছেন, যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ভালোবাসা শুধু একজনের জন্য। এর ভাগ আমি কাউকেই দিব না। আমি তো আপনার হৃদয়ের ভাগ চাইতে আসিনি ডাক্তার শেহদাত। আমি তাকে ঠকাতে পারব না ডাক্তার সাবিনা। ডাক্তার সাবিনা হকচকিয়ে উঠলেন। এই প্রথম মনে হল সে তার নাম ধরে ডাকল। মৃদু হেসে ব্যাগ কাঁধে নিলেন। অতপর বলে উঠলেন, হুমম, আই এম ইমপ্রেস ডাক্তার শেহদাত। অতপর তিনি বেরিয়ে গেলেন। সারফারাজ শব্দ করে দম ফেলল। তার মনে হয়েছিল ডাক্তার সাবিনাকে সে পুরোপুরি বুঝতে পেরেছে। কিন্তু না, সে এখনও তাকে ঠিক করে বুঝে উঠতে পারেনি। অনি বেশ ভয় আছে। কিছুক্ষণ পর পরই চাতক পাখির মতো এদিক ওদিক চেয়ে দেখে। বারবার মনে হয় আশেপাশে কেউ আছে। অথচ পুরো ঘর শূন্য। ভয়ে কুকড়ে উঠে সে। আবার গুমড়ে যায়। আচমকা চেঁচিয়ে উঠে। মনে সন্দেহ জাগে, তার কান্নার আওয়াজ আদৌ কেউ শুনতে পারছে তো? ক্লান্ত দেহ নিমিয়ে যায়। মুখ খুলে শ্বাস নিতে থাকে সে। হঠাৎ দরজা খোলার শব্দ। টের পেয়ে তটস্থ হয়ে যায় অনি। কেউ আসছে। মাথা তুলে না সে। নিচু হয়ে থাকে। খানিকক্ষণ বাদে কারো পা জোড়া দেখতে পায়। ভয় শিউরে উঠে সে। শুকনো ঢোক গিলে আগের মতোই নিশ্চুপ থাকে। আচমকা লোকটা হাত দেয় তার বুকের মধ্যে। কৃতকর্তব্যবিমূঢ় অর্নিলা সাথে সাথে মুখ তুলে তাকায়। চেঁচানোর আগেই তার মুখ চেপে ধরে লোকটা। তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করতে যাচ্ছে লোকটা? অশ্রাব্য গালি দিয়ে বলে, চুপ কর শালি। মুখ থেইকা একটা আওয়াজ বাইর করলে জান নিয়া নিমু। এমন ধমক শুনলে গায়ে কাটা দেয়। লোকটা দৃষ্টি দেখলেই ভয় আঁতকে উঠে। কিন্তু তাতে অনি একদম দমে যায়নি। দমবে না সে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গনি মিয়া চেষ্টা করছে অনির মুখ বন্ধ করাতে। পারছে না। শেষমেশ অনি তার হাতে কামড় দিয়ে বসে। রাগে সজোরে এক চড় মারে। আবারও দরজা খোলার শব্দ। অনি মুচকি হাসে। চরের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওস্তাদ ভিতরে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? দেহেন ওস্তাদ। শালি আমারে কামড় মারছে। তুই এদিকে কি করস? আমি না কইছি এদিকে কেউ আইবি না। কি রে নূর? ওস্তাদ, আমি তো জানি না।
গনি একরোষ রাগ নিয়ে আবারও অশ্রাব্য গালি দেয়। বলে, ওস্তাদ, এই মায়ার একটা ব্যবস্থা এবার আপনারে করতেই হইব। কাদের রক্তবর্ণ চোখে গনিকে দেখে একবার অনিকে। নুরুকে হুকুম দেয় ফোনটা আনতে। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? কে? কাদের? জি স্যার। গলার স্বর দেখি চিনে ফেলেছেন। কি চাও তুমি কাদের? স্যারের হাতে মনে হয় সময় কম। একেবারে আসল জায়গায় হাত দিছেন। আচ্ছা হুনেন, টাকা লাগব। কত? বলো। বেশি না স্যার, 50 লাখ হইলেই হইব। আপনি স্যার মানুষ, তাই একটু কমাইয়াই চাইছি। আমার মেয়ে কেমন আছে? ভালো আছে। আমরা হইলার স্যার ব্যবসায়ী মানুষ। সদাই করি। টাকা পাওয়ার লগে লগে মায়া হাতে পাইবেন। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। কথা কইবেন? হ্যাঁ, ঘন। অনির মুখের সামনে ফোনটা রাখল। অনি ফোনের দিকে তাকিয়ে দেখে কম্পিত স্বরে বলল, বাবা। মা। মা তুমি ঠিক আছো? চিন্তা করো না মা। তোমার বাবা তোমাকে জলদি নিতে আসবে। অনি নিরুত্তর। ঠোঁট চেপে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ আরিফ হাসান পাচ্ছিলেন। কাদের ফোন নিয়ে একটু দূরে গিয়ে বলে, টাকা আইজ লাগব। বিকালে। কোথায় পাঠাইবেন পরে ফোন কইরা জানামু। এখন রাখি স্যার, আসসালামু আলাইকুম। ফোনটা কেটে দিল। আরিফ হাসান ফোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মাথা শান্ত করার চেষ্টা করলেন। মিনিট দুয়েক ভেবে সারফারাজকে কল দিলেন। সারফারাজ ফোন তুলে সমস্তটা শোনার পর বলল, আমি টাকার ব্যবস্থা করছি। টাকা নিয়ে আমিই যাব। এসব তোমার ভাবতে হবে না। টাকা তোমার অ্যাকাউন্টে ঘণ্টাখানেক পর পৌঁছে যাবে। তুমি বিকালে তৈরি থেকো সারফারাজ। আর হ্যাঁ, সাবধান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। এখন শুধু অনি সুস্থভাবে ফিরে আসুক এটাই তার চাওয়া। তার হাতের উপর হাত রাখলেন শাহিনুর বেগম। তার চোখে অশ্রু টলমল। আরিফ হাসান কোমল কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না। আমাদের মেয়ের কিছু হবে না। আল্লাহ করুক সুস্থ মতো চলে আসে। ওরা যা চায় তুমি দিয়ে দাও। আমার মেয়েটা যেন ঠিক থাকে। গতরাতে স্বপ্নে ওর মাকে দেখেছিলাম। বেচারি কাঁদছিল। কতদিন পর যে দেখলাম মেয়েটাকে। শান্ত হও। বললাম তো ও ঠিক মতো চলে আসবে। কিছু হবে না ওর। সিধু। এই সিধু। জি স্যার। যা তোর ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। আরাফাতকে? হ্যাঁ, আরাফাত আর ফরহাদকে ঢাকায় পাঠাবো। ওদের দুজনের পাশে কারো থাকা দরকার। চলো না আমরা যাই। এখন না, তোমার শরীর অসুস্থ। একটু সুস্থ হও পরে যাব। সারফারাজ পারবে তো? ওর না কিছু হয়ে যায়। চিন্তা হয় বড্ড। আরিফ হাসান এতক্ষণ চেয়ারে বসা ছিলেন। সেখানে থেকে উঠে এসে খাটের কোনায় বসলেন। শাহিনুর বেগম তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সারফারাজ আমার ছেলে। তুমি চিন্তা করো না, ওরা দুজনেই ঠিক থাকবে। আরাফাত দরজায় করাঘাত করে বলল, বাবা আসব। বিকেল 4টা বাজে। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে এসে বসল ফারাজ। টাকার ব্যাগটা গাড়ির পিছনে সিটে রাখল। গাড়ি স্টার্ট দিল আবারও। ঠিকানা তার চেনা জায়গা নয়। নিশ্চিত নিরিবিলি কোনো জায়গা হবে। কোনো জঙ্গলও হতে পারে। ঢাকা শহরে জঙ্গল আবার কোথায়? ম্যাপ দেখে গাড়ি আগাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে অথচ এখনো তার গন্তব্যে পৌঁছানোর কোনো নাম নেই। সারফারাজ এদিক ওদিক তাকাচ্ছে। না, এটা জঙ্গল না। গ্রাম সাইডের মতো খানিকটা সম্পূর্ণ না। তবে আশপাশের লোকজন খুব কম। এক জায়গায় হঠাৎ দেখল ভিড়। ওহ, চায়ের দোকান। এসবে ভিড় ভালো হয়।
বুক তার ধুকপুক করছে। কে জানে অনি কেমন আছে। ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আর বোধহয় সামনে যাবে না। সামনে সরু গলি। এখানেই থামাতে হবে। এখানে ল্যাম্পপোস্ট নেই। ইয়া বড় একটা বাঁশের মাথায় আলো জ্বলছে। অনি নিয়ে তারা কোথায় এনে রেখেছে। এসব ভাবতেই গায়ে জ্বালা দিচ্ছে। টাকার ব্যাগ নিয়ে গাড়ি ছেড়ে নামল। হঠাৎ আকাশে আলোর ঝলকানি। সেকেন্ড পরেই শব্দ। বিদ্যুৎ চমকানোর শব্দ। খোলা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে সারফারাজ নিজেও চমকে গেল। এই দৃশ্য মানিকগঞ্জে সচরাচর দেখা যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। পরক্ষণেই ফোনটা বেজে উঠল। হ্যালো। বাপজান। টাকা আনছো? হ্যাঁ, সাথেই আছে। কোথায় আসব? আছো কই? রাস্তার মোড়ে আছে। একটু আগেই একটা চায়ের দোকান পড়েছে। হ্যাঁ, জানি জানি। তোমার পিছনে আমাগো লোক রাখাই আছে। বেশি চালাকি কইরো না। শোন। হুম। সামনে হাঁটতে থাহো। যতক্ষণ না সামনে আরেকটা রাস্তা আইব ততক্ষণ। এরপর রাস্তায় বাম দিক দেইখা 10 পা হাঁটবা। সেখানে একটা তালগাছ আছে। টাকার ব্যাগ ওদিকে রাখবা। আর অনি। অনি কোথায়? সবুর করো। সেখানে যাইয়া আমারে ফোন দিও। আমি কইয়া দিমু। আপনি নতুন কোনো চালাকি করছেন। বিকট হাসির শব্দ। ওপাশ থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। সারফারাজ কপাল কুঁচকে ফেলল। ধপ করে ফোনটা কেটে গেল। তার মন বলছে, অনির কিছু হয়নি। সে ঠিক আছে। তাকে ঠিক থাকতেই হবে। সারফারাজ হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছে সে একাই হাঁটছে, কিন্তু লোকটা বলল একজন নাকি পিছনে আছে। সত্যিই বোধহয় আছে। তারা কতজন জানা হল না। জানবার দরকারও নেই। কথা মতো সারফারাজ এসে দাঁড়ালো তালগাছের সামনে। টাকার ব্যাগ এখনো নিচে রাখেনি। এদিক ওদিকে মুখ করে রাস্তার দুদিক দেখছে। ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আশপাশ বোধহয় ফসলের মাঠ ছাড়া আর কিছু নেই। মেঘ ডাকছে। বৃষ্টি আসবে বলে দিচ্ছে। ব্যাগটা রেখে ফোন করল সে। ওপাশ থেকে গড়গড় করে বলল, যেখান থেকে বায় মোড় নিছ সেখানে থেইকা ডানে মোড় নিয়া গুইনা গুইনা 17 পা হাঁটো। ছোট ছোট পা ফেলো না, আমাগো পা বড় কিনা। দেখবা তোমার বউ ওইখানেই আছে। বাকি কথাটুকু শোনা হল না। সারফারাজ ছুটতে লাগল। রাস্তার মোড়ে এসে থেমে গেল। ভীষণ উত্তেজনা নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। 17 পা আসার পর থেমে গেল সে। এখানে কিছু একটা দোকান মনে হচ্ছে, তবে দোকান বন্ধ। ফোনের আলো জ্বালিয়ে ফিরে তাকাল। কাউকে দেখা যাচ্ছে না। উন্মাদ হয়ে ডাকতে লাগল সারফারাজ, অনি। এই অনি। অনি। কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল সে। বৃষ্টি শুরু হচ্ছে। সারফারাজ আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আচমকা মনে ঠেকল কিছু। কানে ভ্রমের বাজনা। ফোনটা তুলে ধরে বিস্ময় দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। গায়ে চাদর জড়ানো কেউ। মুখ আড়াল করা। অস্পষ্ট কণ্ঠে সারফারাজ বলে উঠল, অনি। মুখের কাপড় সরে গেল। ঝনঝনিয়ে উঠল সারফারাজের শরীর। স্তব্ধ হয়ে চেয়ে রইল শুধু। অর্নিলা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল তৎক্ষণাৎ। সারফারাজের আঁকড়ে ধরল তাকে। অর্নিলা কাঁদতে কাঁদতে বলছে, ফারাজ ভাই। ফারাজ ভাই, আপনি এসেছেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাব না। ওরা খুব খারাপ লোক ফারাজ ভাই। আমায় খুব কষ্ট দিয়েছে। আমি খুব ভয় পেয়েছি, খুব পেয়েছি। ওরা একটুও ভালো না। আমি খুব পেয়েছি। এই কথাটুকু বারবার বলে কাঁদতে লাগল অনি।
সারফারাজ নিশ্চুপ হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের অশ্রু বৃষ্টির সাথে মিশে গেছে। অর্নিলা যে কেঁদেই যাচ্ছে। তার কষ্ট দেখে সারফারাজের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। সমান কষ্ট সে যে পাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরছে দুজন। বৃষ্টি এখনো পড়ছে। অর্নিলা দুই হাতে ফারাজকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ছে। বহুদিন পর আজ যেন সে শান্তির ঘুম ঘুমাবে। সারফারাজ একটু বাদে বাদে তার মুখখানি দেখছে। মৃদু হেসে তাকে আগলে নিচ্ছে। বাড়ি ফিরল মাঝরাতে। আরাফাত আর ফরহাদ আগে থেকেই সেখানে ছিল। আরাফাত অর্নিলাকে দেখা মাত্রই কেঁদে ফেলল। অর্নিলা তার পিঠ চাপড়ে বলল, ছি ছি, এত বড় ছেলে হয়ে কাঁদছিস তুই? ফরহাদ দাঁত পাটি বের করে হেসে বলল, যাক, আমায় কাঁদিয়ে ফেলিস এই অনেক। যা এবার ফ্রেশ হয়ে নে। তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। সারফারাজ অনিকে খাইয়ে দিচ্ছে আর অনি ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা প্রায় কেঁদে ফেললেন। অনি গলা ফাটিয়ে হেসে বলল, আরে কাদার কি হলো? দেখো তোমার মেয়ে অনেক সাহসী। ওরা কিছু করতে পারেনি। আরিফ হাসান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার মেয়ে খুব সাহসী। সারফারাজ ঘরের দরজা বন্ধ করল। অর্নিলা দাঁড়িয়ে থেকে তার ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। এই মেয়েটা কখনো চুপ থাকে না। ফার্স্ট এইড বক্স নিয়ে সারফারাজ তাকে ধরে বিছানায় বসাল। ঠোঁট কাটা দাগ আর আছে। সে হেসে মাথা দুলিয়ে না করল। বলল, একটা মাত্র চর খেয়েছি। মুহূর্তের মধ্যেই অগ্নিশিখার মতো জ্বলে উঠল সারফারাজ। রক্ত প্রবাহ যেন মাত্রা ছাড়িয়ে দেয়। কোমল হাতে স্পর্শ করল ঠোঁট জোড়া। অর্নিলা তার হাতের তালুতে গালটা বাড়িয়ে রাখল। সারফারাজ তাকে কাছে টেনে কপাল চুমু খেল। হাতে চুমু খেল। অতপর হাতে দুটো ঔষধ দিয়ে বলল, খেয়ে নাও। এই যে, এটাই ভালো লাগলো না? এর চেয়ে ভালো আরো দুটো চুমু খান আমায়। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমার জন্য বেশি দরকার। অনেক ক্লান্ত লাগছে তোমায়। বকবক না করে খেয়ে ফেলো। ফারাজ ভাই, আমায় হারিয়ে ফেলেও আপনার শিক্ষা হয়নি। এখনো এভাবে বলছেন। যান, দেখবেন আবার হারিয়ে যাব। এবার তো খুঁজে পেয়েছেন, এরপর আর খুঁজেও পাবেন না। নিবিড় নয়নে সারফারাজ চেয়ে রইল অনির দিকে। অনি এখনো হাসছে। খুব মজার কথা বলেছে সে। আচমকা সারফারাজ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নিল। বলে উঠল, না, এরপর আর না। কখনো না। আমি তোকে আর কখনো হারাতে দিব না অনি। এই তো ভদ্র ছেলের মতো কথা। হি হি। দেখি এখন একটা চুমু খান তো আমায়। বলেই ঠোঁট বাড়িয়ে দিল সে। সারফারাজ শব্দ করে হেসে উঠল। অর্নিলা যতই দেখাক সে পুরোপুরি ঠিক আছে, সবার সামনে হাসছে বলেই মনের ক্ষত এত দ্রুত ঠিক হয়ে গেছে এমন কিছুই না। এখনো সেই ভয়ঙ্কর অতীত ভুলতে পারেনি। রোজ রাতেই ভয় কাঁপড়াতে থাকে সে। ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সারফারাজের শার্ট খামচে ধরে গোঙানির মতো আওয়াজ করে। যেন স্বপ্নের মধ্যে কেউ তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। যন্ত্রণায় কাতরায়। তখন একমাত্র সারফারাজ তাকে নিজের আগলে নেয়। অর্নিলার অজান্তেই সারফারাজ সবসময় তার পাশে থাকতে চায়। পাশে থেকেছে বইকি। তিক্ত সেই অতীতের সবটুকু ভুলিয়ে দিতে চায় সে। জীবনটাকে আবারও গুছিয়ে নিতে চায়। সেই চঞ্চল, অগোছালো, ছটফট করা অনিকে চায় সে। শুধু অনিকেই। অনিকে উদ্ধারের দুদিনের পরের ঘটনা। আরাফাত আর ফরহাদ আজ বাইরে থেকে কাচ্চি আনিয়েছে। সারফারাজ নিয়ে এসেছে আইসক্রিম। অর্নিলা এক হাতে কাচ্চির প্লেট, অন্য হাতে আইসক্রিম খেতে খেতে বসার ঘরে ঢুকল। সারফারাজের কাছে প্লেট দিয়ে টিভির দিকে ফিরল। খবরের চ্যানেল চলছে। সাংবাদিক উপস্থাপন করছে।
লোমহর্ষক এক কাহিনীর সাক্ষী হল মধুপুর গ্রামের লোকজন। অজ্ঞাত ৩ লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত গ্রামবাসী। আরও আশ্চর্যজনক কথা হচ্ছে, মৃত ৩ লোকের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক অনেক টাকা। পুলিশ সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়েছে। অজ্ঞাত লোকদের পরিচয় এখনও জানা যায়নি। গ্রামবাসীও তাদের চিনে না। পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে। এরপর কি হলো জানতে আমাদের সাথেই থাকুন। আমি হচ্ছি শায়লা। সরাসরি বলছি মধুপুর গ্রাম থেকে। নিউজ ২৪ খবরের চ্যানেলের দিকে কারো নজর নেই। আরাফাত রিমোট খুঁজে চ্যানেল বদলাতে গেল। আইসক্রিম হাত থেকে মেঝেতে পড়ে গেল। সারফারাজ, আরাফাত, ফরহাদ তিনজনই অনিকে দেখছে। অনিকে আতঙ্কিত মনে হচ্ছে। ধপ করে সোফায় বসে পড়ল সে। সারফারাজ ছুটে গেল তার কাছে। ফরহাদ শুধাল, কি হয়েছে অনি? কি হয়েছে? আরাফাত শুধাল, কি হয়েছে বুড়ি? খারাপ লাগছে তোর? কি হলো আবার? অনি। অনি শুকনো ঢোক গিলল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত তুলে সামনের দিক তাক বলল। অস্ফুট স্বরে বলল, ওরা ওরা মারা গেছে। হতভম্ব হয়ে তিনজনই ফিরল। ছোট ছোট চোখ করে সারফারাজ ফিরে চাইল। এরাই তবে তারা, যারা অনিকে কিডন্যাপ করেছিল। অনি সারফারাজের বুকের উপর শুয়ে আছে। আতশোয়া সারফারাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনি কমা, কি হয়েছে তোর? ভীষণ ভয় লাগছে ফারাজ ভাই। কেন? ভয় করছে কেন? ওরা মারা গেল। কিভাবে মারা গেল? কি আশ্চর্যজনক মৃত্যু তাদের। এতে তুই কেন ভয় পাবি? তোর কি কিছু হয়েছে? জানি না ফারাজ ভাই। আমি কেবল জানি আমার খুব ভয় হচ্ছে। ভয়ে চোখজোড়া বন্ধ করে নিল অর্নিলা। রাত তখন বেশ গভীর। খাটের কোনো ল্যাম্পশেডের আলোখানি জ্বলছে। সারফারাজ নিশ্চুপ হয়ে গেল। অনির দিকে ফিরে ভাবতে লাগল। মৃদু স্বরে হেসে বলল, ঘুমিয়ে পড় অনি। এখন আর ভয়ের কোনো কারণ নেই। তারা বেঁচে নেই। আর কেউ তোকে ভয় দেখাতে পারবে না। অনি মাথা তুলে এদিকে ফিরে চাইল। সারফারাজ মৃদু হেসে চুলগুলো কানে গুজে দিল। এই যে এতখানি ভালোবাসা, উন্মাদনা, এসব কি অনি টের পাচ্ছে? তার চোখের পাতা কেমন অদ্ভুতভাবে নড়ছে। টের না পাওয়াই ভালো। অনি ভয় পেয়ে যাবে। তার এই ভদ্র, সহজ, সরল ফারাজ ভাই তার কাছে শ্রেষ্ঠ। সে কি আর জানে ফারাজ ভাই তার জন্য কি কি করতে পারে? না জানাই ভালো। সুস্থ মানুষের কাছে এসব অসুস্থতা বলে প্রমাণ পায়। কিন্তু সে তো অসুস্থ নয়। শুধু সহ্য হয় না। তার অনিকে কেউ কিছু বললে তার সহ্য হয় না। এমন তো আগে ছিল না। অনির ভালোবাসা তাকে উন্মাদ করে ছেড়েছে। অনি, অনি, আমি তোকে বলেছি, আমার ভালোবাসা হচ্ছে চৈত্রের মতো। তার মতোই ভয়ঙ্কর চারদিক। সবাই তৃষ্ণার্ত হয়ে রয় চৈত্রের রোদে। আমার ভালোবাসা মুক্তি পায় সে রোদে। ঝলসানো সেই রোদের তাপে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভালোবাসা পুড়ে হয় আরও পবিত্র। সেই ভালোবাসার উন্মাদনা ছড়িয়ে যায় সমস্ত শরীরে। আমি যে ভালোবাসি, ভয়ঙ্করভাবেই ভালোবাসতে জানি। অনি কিছু বললেন? হ্যাঁ, কি? বললাম কিছু বললেন। মনে হলো আপনি আমায় ডাকলেন। না তো, এমন কিছু না। এমন করে কেন চেয়ে থাকেন? কেন? তোর ভয় হয়? অর্নিলা মুখ টিপে হাসে। গলা জড়িয়ে ধরে বলে, না তা কেন? বরং আপনার কাছে আসতে ইচ্ছে করে। জানেন, এতদিন তারা আমার স্বপ্নে এসে ভয় দেখাত। এখন আর আসবে না বলুন। একদম আসবে না। আমি আসতে দিব। অনি শব্দ করে হাসে। সেই হাসির স্বরে তার হৃদয় ছুঁয়ে যায়। হৃৎস্পন্দন চলে নিম্নগতিতে।
এ যেন মরে গিয়েও সুখের দেখা মিলে। পরদিন 4 জন মিলে জড়ো হল নিকুঞ্জ নিবাসে। আরিফ হাসান অর্নিলাকে স্বচোখে দেখে শান্তি পেলেন। শাহিনুর বেগমের চোখ জুড়াল। ছোট ফুপুর কবিরাজিতে ভয়াবহ বিশ্বাস। কি সব তাবিজ আনিয়ে অর্নিলাকে পরিয়ে দিচ্ছে। বড় ফুফু গালমন্দ করে বলছে, কমা ধুধুর ছাড় তো, কি আনলি এসব? এসবে কোনো কাজ হয়? টাকা নষ্ট সব। না গো আপা, এ অনেক বড় একখান কবিরাজ। ঢাকা শহর থেকে আনাইছি। কেন রে, এখানে কি কম পড়ছে নাকি? বেককল একটা। ছোট ফুফু মুখ ভার করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার চোখেতে অশ্রু টলমল। এই রে, কেঁদেই না ফেলে। সবার সামনে এভাবে না বললেও পারতে ফুফু। বড় ফুফু মুখ ভেঙচি কাটলেন। ফরহাদ মুখ টিপে হাসছে। অর্নিলা চোখ বড় বড় করে না করছে। এই হাসির স্বর ফুফুর কানে গেলেই এখন সর্বনাশ ঘটবে। তিনি কেঁদেই ছাড়বেন। বড় ফুফুও কম না। তার সামনে বসিয়ে দোয়া দরুদ পড়ে মাথায় ফুল দিয়ে চলছেন। অর্নিলার বেশ মজা লাগছে। মায়ের অভাব মাঝে মাঝে হলেও এই ফুফুদের জোরে তার পুষিয়ে নেওয়া যায়। অর্নিলা খুব ভাব করে ফুফুর গলা জড়িয়ে ধরল। ফুফু ছ্যাতো করে উঠল। এ কি, কি করিস? ফুফু, ও ফুফু, আমায় খুব ভালোবাসো না তুমি? দেখ দেখ, দামড়া ছেড়ির কাহিনী দেখ। কেমনে গলা জড়িয়ে ধরে। দেখি ছাড়, দম বন্ধ হইয়া আসে। এমন করো কেন ফুফু? তোমাগো ওইখানে তো গালে চুম্মাও দেয়। দাও আমি একটা চুম্মা দেই। এই সর সর, আমার লগে একদম এমন ছেচর আমি করবি না কইলাম। চুম্মা চাটি করা লাগবে না, সর এখান থেকে। সোহাগ যা করস তোর জামাইয়ের লগে কর। অর্নিলা ও বড় মুখ করে বলে ফেলল। তা তো করি। বড় ফুফু পিঠে চর মেরে বললেন, কমা, ছি শরম লজ্জা কিছু নাই। বেত্তুমিজ। অর্নিলা হেসে উঠল। ফরহাদ এবার হো হো করে হাসা শুরু করল। শাহিনুর বেগম চা নিয়ে হাজির হলেন। সোফায় বসে বললেন, নিয়াজ কেমন আছে আপা? ভাইজানের খবর কি? সে আর কি, ভালোই আছে। ছেলের শোক এখনো ভুলতে পারে নাই। পারব কেমনে, দুইটা মাত্র ছেলে। ছোট ছেলেটার এই হাল দেখলে আমারও কষ্ট লাগে। কি যে হইব ভবিষ্যৎ। সারফারাজ ঘরে ঢুকতেই কথাগুলো কানে গেল। ছোট ফুফু দাঁড়িয়ে ধপ করে বললেন, এর চেয়ে ভালো হইতো মইরা গেলে। বাইচা থাকাই এখন বড় কষ্ট। এমন পঙ্গু হইয়া থাকা যায়। বড় ফুফু ধমকের স্বরে বললেন, চুপ কর। আমরা এখনো মইরা যাই নাই। দিন শেষে ও আমার ভাই পুতো। আমি ছেড়ে দিই কেমনে? তুই পারবি ছাড়তে? তা পারমু না। কিন্তু আপা, তুমি আর যাই কও, নিয়াজ পুরা ভাইয়ার মতোই হয়েছে। দেখো, বাপের পাপ এখন পোলায় নিছে। বিয়েটা ভাঙছে। বড় ফুফু মুখ সরিয়ে নিলেন। আর ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। প্রসঙ্গ বদলিয়ে বললেন, ভাবি, ভাইজান আসছিল একবারও? না আপা। ফোন করে তো সবটাই বলেছিল তিনি। এরপর অনিকে পাবার পরেও তা জানিয়েছে। এই তো, এরপর আর ফোন দেয়নি। ছেলেকে নিয়েই তো আছে মহা ঝামেলায়। কিভাবে আর ফোন দিবে বলো? আমার সাথেও কথা হয়েছিল। যাক, অনি সুস্থ মতো চলে এসেছে। বাড়িতে একটা মিলাদ পড়ালে কেমন হয়? ভালোই হয়। আমিও ভাবছিলাম, ওই এলাকার এতিমখানা থেকে কিছু বাচ্চাদের আনিয়ে খাইয়ে দিতাম। হ্যাঁ, দাও। কথাবার্তা শুনে অর্নিলা একগাল হাসে। বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই সবাই আসবে। হ্যাঁ, তার দারুণ লাগছে এসব শুনে। মামা মামি এসেছে। সাথে শ্রেমি। রুদমিলা আর তার বর আশিকও এসেছে। রুদমিলার একটু স্বাস্থ্য হয়েছে। ইরা আপুও এসেছে। নাজিয়া এসেছে।
সে কেমন ভয়ে ভয়ে আছে। বিয়েটা ভেঙেছে, কিন্তু তার আর ফরহাতের বিয়ের কথা এখনো কেউ জানে না। বাবা জানতে পারলে আর রক্ষে থাকবে না। তখন শোকের বশে বিয়ে করে এখন পস্তাতে হচ্ছে। এছাড়া আরও একজন এসেছে, আনিতা। আনিতা হচ্ছে বড় ফুপুর মেয়ে। বাড়ির বড়রা রান্নাঘরে কাজ করছে। বিশাল আয়োজন। অর্নিলা চোখের পাতা ফেলে ফেলে রুদমিলাকে দেখছে। ইরা আপু জিজ্ঞেস করল, কি দেখছিস? রুদমিলার স্বাস্থ্য হয়েছে তাই না বলো? শুধুই কি স্বাস্থ্য? মানে? চকচক করে উঠল অর্নিলার চোখ। ইরা আপু হেসে উঠল। রুদমিলাও মিনমিনিয়ে হাসছে। শ্রেমি এসে অর্নিলার গাল টিপে বলল, তুমি ফুপু হতে চলেছ। কি? বিয়েই তো হলো এই কমাস। মানে? হাত দিয়ে গুনতে শুরু করল। ইরা আপু থামিয়ে দিয়ে বলল, থামো। ও তোর ফারাজ ভাইয়ের মতো না, ঠিক আছে? কিছুদিন পর দেখবি ও কোলে বাচ্চা নিয়ে ঘুরছে, আর তখনও সারফারাজ তোকেই কোলে নিয়েই ঘুরছে। অট্টহাসিতে মেতে উঠল তারা। অর্নিলা অভিমানী স্বরে বলল, আপা, তো আর কি? তুই এখনো পিছিয়ে আর তোর বর তোকে সামলাচ্ছে। তা না হলে এখনো একটা বাচ্চা নিচ্ছিস না কেন? মগা কোথাকার। মুখ ফুলিয়ে উঠে দাঁড়াল। যাও, কথা নেই তোমাদের সাথে। ধপ ধপ করে পা ফেলে বেরিয়ে গেল অর্নিলা। বাড়ির দ্বিতীয় তলা প্রায় খালি। সবাই নিচতলায়। বাচ্চারাও সেখানে। যাবার সময় কারো ফিসফিস কথাবার্তায় থেমে গেল সে। এদিক ওদিক ফিরে তাকাল। আওয়াজ আসছে কোথা দিয়ে? এক দরজার পাশে কান পাতলা। ভেতর থেকে কারা যেন কথা বলছে মনে হচ্ছে। ফরহাদ ভাই না। সাথে কে? কোনো মেয়ে। নাজিয়া। মনোযোগ দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছে অর্নিলা। নাজিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছাড়ো। আমি আর নিতে পারছি না। নিতে পারছো না মানে? কি হয়েছে? কি হয়েছে বলছো? তুমি কেন বুঝো না ফরহাদ? এরপর আমাদের বাচ্চা হয়ে গেলে আমি কি করব? বাচ্চা? আস্তাগফিরুল্লাহ। আমি তোমার সাথে এমন কি করব যাতে বাচ্চা হয়ে যাবে? কি বলছো এসব? তুমি জানো না কিছু। আমি অনেক শুনেছি, এমন গোপনে বিয়ে করে এরপর বাচ্চা। এরপর আর ছেলেটা মেয়েকে স্বীকার করেনি। তুমি আমায় তেমন ভাবছ? নাজিয়া। নাজিয়া থতমত খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, না মানে? ফরহাদ তার হাত দুটো ধরে বলল, আমায় বিশ্বাস করো তুমি। আমি তোমার সাথে এমন কিছুই করব না। আর করার প্রশ্নই নেই। সারফারাজ জানে বিয়ের কথাটা, আর তার সাথে মামা ও জানে। কি? আঙ্কেল ও জানে বিয়ের কথা? হ্যাঁ, তিনিই তো তোমার বিয়েটা ভেঙে দিল। তুমি নিশ্চিত থাকো, আমি তোমায় ঠকাবো না। আর এমন কিছুও করব না যাতে তোমার। সে যাই হোক, আমি তোমায় এখন শুধু চুমু খাব। দেখি এদিক আসো। একদম না। ছাড়ো বলছি। আরে একটা চুমুই তো। এতে বাচ্চা হয় না কারো। শুনো না। না বললাম তো। নাজিয়া। নাজিয়া শোন। এর মধ্যে ফট করে দরজাটা খুলে গেল। ফরহাদ আর নাজিয়া হতভম্ব হয়ে পিছন ফিরল। দরজার ফাঁক দিয়ে একটা মাথা বেরিয়ে এলো। অর্নিলার মাথা। সে দুজনের দিকে ফিরে বলল, তোমার বিয়েও করে ফেলেছ। দুজন দুজনের দিকে চেয়ে রইল। ফরহাদ মাথা দুলাল। অর্নিলা নিজেও মাথা দুলিয়ে বলল, ওহ, কনগ্রেচুলেশন। কবে করলে? তোর কিডন্যাপ হবার একদিন আগে। একদিন আগে? হুম। কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চার কথা বলছো? নাজিয়া দ্রুত মাথা নেড়ে বলে, না না, কোনো বাচ্চা নেই। অর্নিলা চোখ মুখ কুঁচকে নেয়। মাথায় বাড়ি মেরে বলল, হ্যাঁ তো। সবার বাচ্চা হয়ে যাচ্ছে। শুধু আমার আর ফারাজ ভাইয়ের কোনো বাচ্চা হচ্ছে না।
এই ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাই! চেঁচিয়ে উঠে সামনে হাঁটা ধরল। নাজিয়া ফট করে এসে দরজা বন্ধ করে বলল, ও কাউকে বলবে না তো? একদম না। বলেই হাত ধরে হেঁচকা টান মারল ফরহাদ। অর্নিলা হন হন করে হাঁটতে হাঁটতে ছাদে এসে পৌঁছাল। ফারাজ ভাইয়ের খোঁজ তো পেল না, কিন্তু অন্য আরেকজনের খোঁজ ঠিকই পেল। ছাদে এক নজর ফিরে চলে যাবে অমনি নজরে এলো আরাফাতকে। আরাফাত ছাদে। কার সাথে? চোখ বুলিয়ে দেখল, পাশে এক মেয়েও আছে। এটা আবার কে? আরাফাতকে কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটু যেন অবাকই হল। সচরাচর তো আর দেখা মিলে না, কিন্তু দুজন এখানে একা। নির্ঘাত কোনো চক্কর আছে। তৎক্ষণাৎ লুকিয়ে পড়ল সে। ব্যাপারটা ঘেঁটে দেখা দরকার। দেখে তো মনে হচ্ছে আরাফাত মেয়েটিকে শাসাচ্ছে। হু হু লক্ষণ ভালো মেলছে না। 2-1 সেকেন্ড পরই মেয়েটার গালে চড় পড়ল। অর্নিলা চোখ বন্ধ করে মুখে হাত দিল। সত্যি সত্যি আরাফাত মেয়েটিকে চড় মারল। বিশ্বাস হচ্ছে না। ফারাজ ভাই আজ অবধি তার গায়ে হাত তুলেনি। আর এখানে আরাফাত তো 2 পা এগিয়ে। আপন ভাই হলে কি হবে? দুজন 2 মেরুর। তাই বলে মেয়েটাকে এভাবে মারবে? আরাফাত হন হন করে এদিকেই আসছে। অর্নিলা দ্রুত নিচে নেমে পড়ল। হিসাব কষছে। মিলছে না। এখানে তার অজান্তে অনেক কিছুই চলছে। এখানে কেউ প্রেম করে বিয়ে করে ফেলেছে, আরেকদিকে আরেকজন মেয়েকে চড় মারছে। বাহ! চারদিকে দেখি প্রেমের মৌসুম। এরপর আবার কেউ বাদশার মা ও হয়ে যাচ্ছে। সে তো দেখি ধরা ছোঁয়ার বাইরে। উই তো! ওখানে ফারাজ ভাই। ছুটে গিয়ে তার বাহু আঁকড়ে ধরল। ফারাজ চোখ দিয়ে ইশারা দিচ্ছে। কি হলো আবার? চারদিক ঘুরে দেখল সবাই গোল হয়ে বসে আছে। বৈঠক বসেছে মনে হচ্ছে। বড় ফুপু হেসে বলছে, ছেলে আপনাদের এখানকার। ভাবলাম দেখাদেখির কাজটা এখানেই শেষ হোক। শুভ কাজে দেরি কি? আপনারা ও ছেলে দেখে বললেন, ছেলে কেমন? আরিফ হাসান হেসে বললেন, বেশ তো। আপনার মেয়ে আমার মেয়ে কি বেআইন? আপনি যা বলবেন তাই। মেয়ের পাকা দেখা এখানেই হবে। আপনি খালি ছেলেদের আসতে বলুন। অর্নিলা এদিক ওদিক ফিরে শুধাল। ছেলে আসবে? কাকে দেখতে? কাকে আবার? আনিতা কে দেখতে? আনিতা? থতমত খেয়ে গেল অর্নিলা। এরই মধ্যে আরাফাত হন হন করে নিচে এসে দাঁড়াল। পিছন ফিরে দেখল দূরে আনিতা দাঁড়ানো। চরের কারণ এখন বোঝা যাচ্ছে। ফারাজ ভাইয়ের হাত টেনে ধরে কানে কানে বলল, এই শুনুন। কি? ঘরে চলুন, কথা আছে। কি কথা? কি হয়েছে এখন আবার? চলুন না। টেনে হিচড়ে ফারাজকে ঘরে নিয়ে গেল অর্নিলা। দরজা বন্ধ করে ফারাজের হাত চেপে বলল, জানেন কি হয়েছে? কি? আরাফাত প্রেম করছে। হ্যাঁ। কি বললে? হ্যাঁ, সত্যি। উই আনিতার সাথে। আনিতাকে দেখতে ছেলে আসবে না। মনে হচ্ছে ওদের মাঝে ঝামেলা হচ্ছে। তুমি এসব জানলে কিভাবে? উই আমি ছাদে দেখলাম দুজনকে। আপনি প্লিজ কিছু করুন। কি করব? কি করব মানে? ছেলেটার প্রেম ভেঙে যাচ্ছে। বড় ভাই হিসেবে কিছু একটা তো করুন। ফারাজ মুখ ভেঙচি কাটল। আর কিছু? এখন ছোট ভাইয়ের প্রেম সামলাতে হবে তাকে। দেখি, বলে বেরিয়ে গেল। ফারাজ বেরিয়ে যাবার পর বাদশার কথা মনে পড়ল। কপাল চাপড়াল। ইস! সময় থাকতে কেন যে কিছু মনে থাকে না তার। ছেলেরা আজ আসবে। সকাল থেকেই গৃহিণীরা তোড়জোড় শুরু করে দিয়েছে। দুপুর থেকে পিঠে বানানো। ছেলে তো দেখতে আসবে শুধু, তবুও যেন এলাহি কাণ্ড। অর্নিলা, শ্রেমী নিজ হাতে আনিতাকে সাজিয়ে দিয়েছে।
তার বাদামি রঙের শাড়িটা আবারও পরিপাটি করে দিচ্ছে। বেচারির মুখ শুকনো। শ্রেমি নিচু হয়ে শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছে। পর্দার আড়ালে দরজার ওপাশে কারো ছায়া যেন পড়ল। অর্নিলা উকি মেরে চাইল। হেসে বলল, আরে আরাফাত, আয় দেখ দেখ, আনিতাকে কেমন লাগছে বল তো, ছেলে পক্ষ পছন্দ করবে কিনা। আরাফাত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চোয়াল শক্ত করল। ধারালো কণ্ঠে বলল, সে তোমরা জানো, আমি কি জানি। বলার পর আবারও হন হন করে চলে গেল। শ্রেমি উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, ওর আবার কি হল। কি জানি, বলে ফিরল আনিতার দিকে। বেচারির চোখ দুটো ছলছল করছে। আহা কি প্রেম। ছেলে পক্ষ আসবে আসবে করে বিকেল পেরিয়ে সন্ধ্যা পার হয়ে গেল, অথচ ছেলে পক্ষের কোনো নাম গন্ধ নেই। আরাফাত সোফায় গম্ভীর মুখে বসে আছে। অর্নিলা পাশে বসে বলল, কি ব্যাপার বল তো, ছেলে পক্ষ কেন আসছে না। আমি কি জানি, আমায় কেন জিজ্ঞেস করছিস। তাই কিছুই জানিস না, আবার হুমকি দিসনি তো। তোকে তো আবার বিশ্বাস নেই। আরাফাতের চাহনি এবার খানিকটা নড়বড়। এদিক ওদিক ফিরে ঠোঁট কামড়ে বলল, আমি কিছু করিনি। সত্যিই কি তাই। অবশ্যই তাই। আর ছেলে পক্ষ এলেই কি বিয়ে হয়ে যাবে নাকি। হুমম তাও বটে, বলে পিছন ফিরল। বাড়ির বড়রা অনেক দুশ্চিন্তা করছে। ফারাজ ভাই সেই কখন থেকে ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন লাগছে না। কোথায় গেলেন তিনি। এদিক ফিরে আরাফাতের সাথে চোখাচোখি হতেই আরাফাত চোখ সরিয়ে নিল। অর্নিলা তার ঘাড়ে হাত রেখে বলল, বুঝলি, আমার থেকে কিছু লুকানো এত সহজ না। বুড়ি, তুই কিন্তু বেশি বলছিস। কিছুই তো বলিনি এখনো, এবার বলবো। বলেই কান টেনে ধরল। এই কি করছিস। তোর বড় ভাইয়ের বউ আমি, সম্পর্কে তোর ও বড়। হ্যাঁ, তুই তো বুড়ি। হ্যাঁ, আমার অধিকার আছে। আর যদি কখনো দেখি না ওকে চড় মারতে তাহলে একদম মামার কাছে গিয়ে বলে দিব বুঝলি। আরাফাত পরক্ষণেই নিশ্চুপ হয়ে গেল। নীরবে মাথা দুলাল। মুচকি হাসল অর্নিলা। ফারাজ ভাই ফোন হাতে এগিয়ে এসে বলল, ছেলেরা নাকি আসবে না। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ছোট ফুপু মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়িয়ে বললেন, অসুস্থ নাকি অজুহাত। আসবে না তাই বলে এখন অজুহাত দিচ্ছে কেন। সকালে জানিয়ে দিলই তো হতো। এতক্ষণ ধরে যে বাড়ির মেয়েরা এত কিছু করল এসবের কোনো দাম নেই। কি গো আপা, এই ছেলে খুঁজলে তুমি। এ কেমন বংশের ছেলে। শাহিনুর বেগম তার হাত ধরে থামিয়ে দিয়ে বললেন, আহা আপা, আপনি শান্ত হন না। আর শান্ত। সারাদিনের পরিশ্রম সব জলে গেল। জলে কেন যাবে। বাড়ির লোক কি কম আছে। ফারাজ কবে আসবে কিছু বলল। বড় ফুপু হুট করে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, আর আসার দরকার নেই। এমন ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। কখনোই না। উঠে চলে গেলেন তিনি। অর্নিলা হাতে আপেল নিয়ে তাতে কামড়ো বসাল। রুদমিলা আর তার বর কথা বলছে। তাই তো, বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এটা তখনই জানাতো। আসবে সেই বিকেল বেলা। এখন রাত পেরিয়ে গেছে। এতক্ষণে কি সময় হয়নি কথাটা জানানোর। আরও ফোন করে জানতে হচ্ছে। সবকিছুই কেমন যেন অদ্ভুত। ছেলেরা বোধহয় আসতই না। আরাফাতের মধ্যে চট করে উঠে দাঁড়াল। অর্নিলা মিটি মিটি হেসে ফিসফিস করে বলল, ছাদে আছে। ফারাজ আরাফাতের জায়গা দখল করে বসে পড়ল। অর্নিলা শুধায়, আপনি কিছু করেছেন। আমার ভাই থাকতে আমি কেন। আরাফাত এই কাজ ও জানে। হু মাল্টি ট্যালেন্টেড। আচমকা হেসে উঠল দুজন।
গম্ভীর এই পরিবেশে দুজনের হাসি দেখে হকচকিয়ে গেল প্রত্যেকে। ছাদের এক কোণে আনিতা দাঁড়িয়ে, চোখের অশ্রু গাল বেয়ে পড়ছে। ঠোঁট চেপে কান্না আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আরাফাত পাঞ্জাবি পকেট থেকে এক হাত বের করে আনিতার থুতুনিতে হাত রাখল। মৃদু স্বরে বলল, সুন্দর লাগছে। দেখি সরো। আহা, রাগ করলি নাকি? কথা বলবে না তুমি? কাল কি জোরে আমায় চড় মারলে? মারব না। তুই কেন ঢং করে বলতে গেলি, জানো আমায় দেখতে ছেলে আসবে? কি খুব শখ হয়েছিল নাকি সেজেগুজে ছেলের সামনে যাওয়ার জন্য? আমি মোটেই ঢং করে বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আম্মা বলেছে ছেলে দেখতে আসবে। আমি তো সেটাই বলেছি। আমার কি দোষ বলো? কান্নার আওয়াজ বাড়তে লাগল। আরাফাত এবার অন্য হাত দিয়ে গাল আঁকড়ে ধরল। চুমু খেল ভিজে ঠোঁটটাতে। নিজের ঠোঁট চেটে বলল, তোর ঠোঁট এত নোনতা নোনতা কেন? মানে? ও কেঁদেছিস তো তাই এমন মনে হচ্ছে। যা আমার মুখের টেস্ট খারাপ করে দিলই। থাক, তাহলে আর কষ্ট করে চুমু খেও না। সরো, যেতে দাও আমায়। আরে আরে, আমি তো মজা করছিলাম। না, আমি চলেই যাব। কোথায় যাবি? শোন না। বলেই দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। দুজনের রোমাঞ্চকর মুহূর্ত। আচমকা পাশ থেকে ভারী কণ্ঠ ভেসে এলো। দুজন থতমত খেয়ে তাকাল। স্বয়ং আরিফ হাসান দাঁড়িয়ে। তাকে দেখামাত্র দুজন নিস্তেজ হয়ে গেল। আরাফাত হাত ছাড়িয়ে নিল। আরিফ হাসান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমরা দুজনে আমার স্টাডি রুমে আসো। বলামাত্র চলে গেলেন। রক্তশূন্য চাহনিতে দুজন কপত কপতি দেখছে দুজনকে। আজ কি যে আছে? অর্নিলার ভারী টেনশন হচ্ছে। টেনশনে সে হাতের নখ কামড়াচ্ছে। ফারাজ হাত ছাড়িয়ে নিয়ে বলল, থামো না। এত টেনশন কেন করছিস? করব না। বড় ফুপু ভেতরে। আপনি জানেন না তিনি কি মারাত্মক। আচ্ছা দেখ না, ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যেতে পারে। কি করে? ছেলে পক্ষ আজই আসেনি। আজই ওদের ধরা পড়তে হলো। আচ্ছা, মামা যদি জিজ্ঞেস করে আরাফাতই কিছু করেছে কিনা? তখন তখন আর কি? আরাফাত হ্যাঁ বলবে। এভাবে বাবার সামনে মিথ্যে বলতে পারে না। তবে কথা লুকাতে ওস্তাদ। মজা করছেন। তুই থামবি? উফ, আমার আর ভালো লাগে না। এদিকে বাচ্চার টেনশন, অন্যদিকে ওদের টেনশন। ঝামেলায় পড়ে গেছি আমি। বাচ্চার টেনশন। ভ্যাবাচেকা খেয়ে গেল ফারাজ। অর্নিলার মনে পড়ে গেল কথাটা। দ্রুত উঠে এসে খাটের উপর বসে পড়ল। দুবার দম নিয়ে ফারাজ ভাইয়ের হাত ধরে বলল, মন দিয়ে শুনবেন। হ্যাঁ। কি? আমি? কলিং বেলের শব্দ। ঠোঁট চেপে ধরল। আর কথাটা শেষ করা হলো না। এখন আবার কে এলো? উঠে এসে দরজা খুলল অর্নিলা। তার পিছু পিছু সারফারাজ। স্টাডি রুম থেকে আরিফ হাসান, আরাফাত, আনিতা, বড় ফুপু তারাও বেরিয়েছেন। অর্নিলা সেদিকে একবার ফিরে সামনে তাকাল। বিস্মিত সে। সালাউদ্দিন সাহেব এখানে? আপনি? কেমন আছেন মিসেস অর্নিলা? কি ব্যাপার? আপনারা এখানে? সারফারাজ এসে দাঁড়াল পিছনে। আরিফ হাসান ও এলেন। সালাউদ্দিন সাহেব মৃদু হেসে বললেন, আপনাকে যে আমাদের সাথে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আশা করি আপনিও কো-অপারেট করবেন। আমি কো-অপারেট করব মানে? হ্যাঁ, আপনি। কিছুদিন আগে আপনি কিডন্যাপ হয়েছিলেন। হ্যাঁ। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। না হলে আপনার বর্ত। যাক গে, এখন যখন বলেই ফেলেছেন তবে চলুন। আরিফ হাসান কিছু বলতে যাবেন অমনি সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে।
আপনিও তো আইনের লোক, আশা করি বুঝবেন। আর ডাক্তার সারফারাজ শেহদাত, স্ত্রী যেহেতু যাচ্ছে আপনিও তো আসবেন, সেখানেই আপনার সাথে কথা হবে। মিসেস অর্নিলা, আপনি চলুন। দুজন মহিলা এসে অর্নিলাকে এগিয়ে নিয়ে যেতে লাগল। সে কিছু বুঝল না, বারবার পিছন ফিরে চাইতে লাগল। সারফারাজ ইশারায় শেষমেশ আশ্বাসটুকু তাকে দিতে পারল না। পুলিশ কমিশনার সালাউদ্দিন সাহেবের কেবিনে অর্নিলাকে বসিয়ে রাখা হয়েছে। যদিও তিনি ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, তদন্তের খাতিরে মোহনগঞ্জ আসা। এখানকার থানায় অর্নিলাকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এখানকার ওসি লিয়াকত হোসেন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সালাউদ্দিন সাহেব খুবই নরম স্বরে বলেছেন, মিসেস অর্নিলার সাথে তিনি একা কথা বলতে চান। লিয়াকত হোসেন কেবিনের থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে দেখল সারফারাজ শেহদাত ভেতরে এসে পড়েছেন। তাকে যথেষ্ট রাগান্বিত মনে হচ্ছে। রিটায়ার্ড জজ আরিফ হাসানকে সকলেই চেনে জানে। তার সম্পর্কে সবার ধারণা স্বচ্ছ ধরনের। তাই সারফারাজ শেহদাতকে নতুন করে চেনার কিছু নেই। লিয়াকত হোসেন এগিয়ে গেলেন তার দিকে। সারফারাজকে চেয়ারে বসতে বলে মাথা ঠান্ডা করতে বললেন। ভেতরে তাদের কথা শেষ না হওয়া অবধি তিনি যেতে পারবেন না। মিসেস অর্নিলা, কি খাবেন বলুন? পানি, শুধু পানি? চা, কফি, ঠান্ডা কিছু? না, দরকার নেই। আচ্ছা নিন। পানির গ্লাস এগিয়ে দিলেন সালাউদ্দিন সাহেব। অর্নিলা পুরো পানির গ্লাস শেষ করে ফেলল। অনেক শরীর খারাপ করছে তার। সালাউদ্দিন সাহেব মুচকি হেসে শুধালেন, আপনি কি অস্বস্তি বোধ করছেন মিসেস অর্নিলা? জি, আমার শরীরটা ভালো নেই। আপনি কি জিজ্ঞেস করবেন দ্রুত করুন। অবশ্যই। টেবিলের উপর 3টে ছবি রাখল। ছবিগুলো জীবন্ত, তবে মানুষগুলো মৃত। ফট করে কথাটা হেসে বললেন, চিনেন এদের? অর্নিলা মাথা দুলাল। সালাউদ্দিন সাহেব অনেকটা স্বস্তি বোধ করলেন। আবারও শুধালেন, এরাই তো আপনাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ। সালাউদ্দিন সাহেব মৃদু হাসলেন। চেয়ারে আরাম করে বসে বললেন, আপনার চাচাতো ভাইয়ের কেসটা এখনো ঝুলে আছে। তার সাথে আমাদের যোগাযোগ হয়ে আসছে। ইয়াতিম শিকদারের কাছেই শুনলাম আপনি কিডন্যাপ হয়েছিলেন। অথচ তার আগে আপনার হাসবেন্ডের সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করার তিনি বললেন, আপনি নাকি মোহনগঞ্জ বেড়াতে গেছেন। এরপর আপনাকে টাকার বদলে উদ্ধার করা হলো। আপনি সহি সালামত ফিরে এলেন। কিন্তু লোকগুলোকে মারা গেল। 3টে লোক। হ্যাঁ, তাদের মৃত্যুর খবর আমি টিভিতে দেখেছি। যাক, বেশ ভালো। তাহলে আপনি তো জানেনই তাদেরকে খুন করা হয়েছে। খুন করার টেকনিক কিন্তু অভিনব। তাদের মৃত্যুর পর চারদিকে শুধু ছড়িয়ে রাখা টাকাই পাওয়া গেছে। যা হিসাব করে দেখলাম প্রায় 50 লাখের কাছাকাছি। আপনি কি জানেন আপনার মুক্তিপণ কত ছিল? না, জানেন না। আচ্ছা। ইদানিং খুব গরম পড়েছে, খেয়াল করেছেন মিসেস অর্নিলা? এসির রুমে বসেও আপনি ঘামছেন। হুম। আপনি প্রশ্ন করুন। কথা ঘুরানোর দরকার নেই। না না, আমি কথা ঘোরাচ্ছি না। মৃত্যুর পর তাদের সকল জিনিস পুলিশি হেফাজতে আছে। তাদের পোস্টমর্টেম করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে সায়ানাইড বিষ দেখানো হয়েছে। কিন্তু এই বিষ আসলো কোথা থেকে, সেটা বের করা তো আপনার কাজ। আমরা তো সেই কাজই করছি ম্যাডাম। অদ্ভুত। 3জন ক্রিমিনালের খুনের তদন্ত করছেন এত উতলা হয়ে? অবশ্যই ম্যাডাম। যেই 3জন খুন হয়েছে তারা ক্রিমিনাল। তবে তাদের যে খুন সে আরও বড় ক্রিমিনাল। তারা 3জন মিলে একজনকে খুন করেছিল, আর কোনো একজন সেই 3জনকে মেরে ফেলার ফন্দি এঁটেছিল। আপনিই বলুন, কে ভয়ঙ্কর? এখানে আমার যোগসূত্র এলো কি করে? সব জায়গায় তো আপনিই ম্যাডাম। আপনার ভাইয়ের কেসে প্রথমে আপনি, এখানেও আপনি।
কেন যেন মনে হচ্ছে দুটো কেসের পেছনে একজনই আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? চটবেন না ম্যাম। আপনাকে আমরা চটাতে চাই না। এমনও হতে পারে আপনার অজান্তে আপনার কোনো পাগল প্রেমিক এমনটা করছে। যারাই আপনার ক্ষতি করতে চাইছে তাদের সরিয়ে দিচ্ছে। ভেবে দেখেছেন ব্যাপারটা? আপনি কি পাগল হয়ে গেছেন? কি যা তা বলছেন? আমি ম্যারিড। আমার প্রেমিক আসবে কি করে? সেটাই তো। একজনই তো আছে। কার কথা বলছেন আপনি? উত্তেজিত হবেন না মিসেস অর্নিলা। বসুন আপনি। খুন কি করে হলো সেটা শুনুন। খুনের কারণ তো সায়ানাইড বিষ। কিন্তু এই তিনকেচো কিভাবে এই বিষ পেল সেটা জানবেন না। অর্নিলা বিরক্ত মুখে বসে পড়ল। তার গা গুলিয়ে যাচ্ছে। কেমন অস্থির বোধ হচ্ছে। খুব গরম লাগছে। অথচ রুমে এসি চলছে। কি অদ্ভুত। সালাউদ্দিন সাহেবের সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সালাউদ্দিন বলতে শুরু করলেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান করে গেছি। কিছু পাইনি। শেষে যা পেলাম তা দেখে আমরা হতভম্ব। এত বুদ্ধি এত মাথা খাটিয়ে কাউকে মারার প্ল্যান করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। কাদের গনি এদের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকাগুলোর উপর ছড়ানো ছিল সায়ানাইড। তরল সেই বিষাক্ত পদার্থ টাকার উপর সাবধানে ছড়িয়ে দেয় সেই ক্রিমিনাল। আর যখন সেই টাকা কাদের আর ওর দুই লোক ছুঁয়ে দেখে, টাকা গুনতে দিয়ে আঙ্গুল চাটে, তখন এই বিষ তাদের শরীরে ছড়িয়ে যায়। আর তাদের অজান্তেই তারা মারা যায়। কি ভয়ানক মৃত্যু! এসব আপনি আমায় কেন বলছেন? কারণ সেই টাকাগুলো ছিল আপনাদের দেওয়া টাকাগুলো। কিসব আজেবাজে বলছেন আপনি? কত টাকা দেওয়া হয়েছে তাও আমি জানি না। আপনি নিজের মতো একটা গল্প বানিয়ে দিলেই তো হলো না। আমি তাদের থেকে ছাড়া পাওয়ার ৩ কি ৪ দিন পর তারা মারা গেছে। তো আপনি কি বলতে চাইছেন এই ৩-৪ দিন তারা বসেছিল, টাকাগুলো নিয়ে মাতামাতি করেনি? এমনও তো হতে পারে এর মধ্যে তারা আরও একজনকে কিডন্যাপ করে তার থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। মনগড়া গল্প তো আপনি বানাচ্ছেন মিসেস অর্নিলা। হ্যাঁ, ঠিক আপনার মতো। আপনি প্রমাণ যুক্তি ছাড়া নিজের মন মতো গল্প বানিয়ে আমায় শোনাচ্ছেন। অনেক হয়েছে। মনে হচ্ছে না আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে। আমি উঠলাম। অর্নিলা উঠে দাঁড়াল। দরজার কাছে এসে পৌঁছাতেই ফারাজকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালাউদ্দিন সাহেব সারফারাজকে দেখে একগাল হাসলেন। থানার বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে দুজন। সালাউদ্দিন সাহেব গরম চায়ের কাপে চুমুক দিল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। চায়ের দোকানে একটা আলো জ্বলছে। সেই আলোর তেজ আবার ওতো না। দোকানে লোকজন কম। সারফারাজ চায়ের কাপে চুমুক দিল। চা ঠান্ডা হয়ে গেছে। চায়ের স্বাদ নেই। না আছে চিনি না মিষ্টি। পানসে লাগছে। তবুও খাচ্ছে। সালাউদ্দিন সাহেব কেসে উঠলেন। বললেন, চায়ের স্বাদ নেই ডাক্তার সারফারাজ। তবুও দেখছি ভালোই আগ্রহ নিয়ে খাচ্ছেন। আপনি এত করে অনুরোধ করলেন তাই। আমার জীবনে প্রথম আমি কোনো ক্রিমিনালের সাথে দাঁড়িয়ে এত ধৈর্য সহকারে চা খাচ্ছি। ভালো এক্সপেরিয়েন্স। মন্দ নয়, জীবনে সব রকমের এক্সপেরিয়েন্স থাকতে হয়। সারফারাজ জবাব না দিয়ে চায়ের কাপে আবারও চুমুক দিল। সে চাইছে দ্রুত চায়ের কাপ শেষ করতে। অর্নিলাকে গাড়িতে বসিয়ে এসেছে। তাকে কেমন জানি ঠিক লাগছে না। সালাউদ্দিন সাহেব বলে উঠলেন, আমি জানি ক্রিমিনালকে, অথচ ধরতে পারছি না। দা সারফারাজ, আমায় একটু বুদ্ধি দিতে পারেন? আপনি কি চাইছেন? জানতে চাইছি আপনি ঠিক কত বুদ্ধিমান। বলে না চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সারফারাজ খালি চায়ের কাপ টেবিলে রাখল। শান্ত স্বরে বলে উঠল, আপনার কাছে কোনো প্রমাণ নেই।
আপনি শুধু ধারণার উপর কথা বলছেন। আপনিও তো সবটা ধারণার উপরই করলেন দা সারফারাজ। টাকার উপরে আপনি সায়ানাইড ছড়িয়ে দিলেন মাছের টাকাগুলোয়। ব্যাপারটা এমন, তারা যেন টাকাগুলো পেয়ে খরচ করলে অন্যের ক্ষতি না হয়। এর মধ্যে অনেক ঘটনাই ঘটতে পারে। সাংঘাতিক কাজ। আপনার মনে বিন্দুমাত্র দয়ামায়া নেই সারফারাজ। ডাক্তারের দয়া মায়া থাকতে হয়। সারফারাজ কিঞ্চিত পরিমাণ হাসল। আলোর মাঝে তার হাসি অস্পষ্ট দেখাল। সালাউদ্দিন সাহেব ভ্রু কুঁচকে ফেললেন। সারফারাজ বলল, আপনি এখনো অনেক দূরে আছেন সালাউদ্দিন সাহেব। তবে যতই এগিয়ে যান না কেন, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কি বলতে চাইছেন? সারফারাজ কথা বাড়াল না। ফোনটা বেজে উঠল। আইজিপি সানাউল হকের ফোন। সালাউদ্দিন সাহেব বোধহয় ঘাবড়ে গেলেন। সারফারাজ বিদায় না দিয়ে চলে এলো। ফোন ধরতে ওপাশ থেকে কতগুলো কথা একনাগাড়ে কেউ বলে গেল। ফোন রেখে দিলেন তিনি। হ্যাঁ, হুছাড়া আর কিছু বলার ছিল না। বিরস মুখে বসে পড়লেন। তার সহযোগী তার পাশে এসে বলল, কিছু হয়েছে স্যার? স্যার ফোন করেছিলেন। কি বললেন? এই কেস থেকে আমাদের সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত এবার তিনি করবেন। সহযোগী শব্দ করে শ্বাস ফেলে বললেন, এটা হবার ছিল। আরিফ হাসানের যথেষ্ট চেনাজানা আছে। নাম ডাকও আছে। তাই বলে একটা ক্রিমিনালকে এভাবে ছেড়ে দিব? স্যার, দুঃখ পাইয়েন না। এই ক্রিমিনাল যাদের ধরছে তারা কেউই ভালা মানুষ না। নিয়াজ শিকদারের নামেও ভালো কিছু শুনি নাই। তুমিই যাই বলো, আমি তার পিছু ছাড়ছি না। ওকে তো আমি ধরেই ছাড়ব। সহযোগী হাসল। তার মনে হয় না স্যার কিছু করতে পারবে। কারণ এই ক্রিমিনাল খুব চালাক। তাদের থেকেও 2 পা এগিয়ে। গাড়িতে অর্নিলার অবস্থা আরো খারাপ করতে লাগল। মাঝপথে সারফারাজ গাড়ি থামিয়ে দিল। পানির বোতল বের করে দিল অনিকে। অনি মুখ হাত ধুয়ে নিল। পানি খেল। তবুও কেমন অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ বমি করতে শুরু করল। এরপর আরো ক্লান্ত হয়ে গেল। সারফারাজ চিন্তায় অস্থির। হঠাৎ এত অসুস্থতা। সারাদিন এই তীব্র গরমের কারণে নয় তো আবার। বাসায় ফিরে এলো। কারো সাথে কোনো কথাবার্তা হয়নি। এমনকি রাতে খাবারও খেল না। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সে। সারফারাজ সারারাত তার পাশে শুয়ে রইল। কিছুক্ষণ বাদে হাত পা ধরে দেখল, না ঠান্ডাই তো। জ্বর টর আসেনি। গালে হাত রেখে জাগানোর চেষ্টা করল। না, গভীর মুখে আচ্ছন্ন। আর ঘামছে না। ভয়ের কোনো কারণ নেই, তবুও সারফারাজের চোখে ঘুম নেই। শেষ রাতে ঘুমালো সে। পরদিন উঠতে উঠতে সকাল 10টা পার। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কোচলাল। এতক্ষণ ঘুমালো। কেউ ডাকল না তাকে। অনি কোথাও। অনি। এই অনি। বিছানায় অনি নেই। বাথরুম থেকে আওয়াজ আসছে। সারফারাজ এগিয়ে গেল। বাথরুমের দরজা খুলে দাঁড়ালো অনি। দুইজন মুখোমুখি। সারফারাজ ঘাবড়ে গেল। অনি কাঁদছে। কেন? এই অনি, কাঁদছিস কেন? আচমকা সে জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে ফিসফিসিয়ে কিছু বলল। সারফারাজ বুঝল না বটে। হঠাৎ করেই যেন একটু আনমনা হয়ে গেল। অনি আবারও বলল, আপনি বাবা হবেন। শুনছেন? কানে সেই মধুর কণ্ঠ ঠেকল। তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেল। বিস্ময়ে বিমূঢ় সে। অনি লজ্জায় হেসে কুটকুট। সারফারাজ এখনো হতভম্ব। আরাফাত সকাল বেলা বড্ড ব্যাকুল হয়ে ফিরল সারফারাজের ঘরে। দরজায় দাঁড়িয়ে দেখল অর্নিলা বিছানায় শুয়ে আছে। সারফারাজ তার গায়ে চাদর টেনে দিয়ে কিছু বলছে।
আরাফাত দরজায় কড়া নেড়ে বলল, আসব। আরাফাত, আয় না। না, আসার দরকার নেই। আর তুই শুয়ে থাক। আমি বাইরে যাচ্ছি। কিন্তু আমি ঠিক আছি ফারাজ ভাই। বললাম না শুয়ে থাকতে। চুপচাপ শুয়ে থাক। মাকে বলে আমি খাবার ঘরে পাঠিয়ে দিব। আচ্ছা, খাবার আমি নিয়ে আসছি। তুই শুয়ে থাক। কিছু খাবি? অর্নিলা মাথা দুলাল। সারফারাজ শুধালো, কি? মিষ্টি, রসগোল্লা, রসমালাই। হয়েছে হয়েছে। এত সকালে রসগোল্লা কোথায় পাব? অর্নিলা ধপ করে বসে পড়ল। বলল, কাল না মেহমানদের জন্য এত এত মিষ্টি আনল। তখন সেখানে রসগোল্লা ছিল। বুঝেছি। তুই শুয়ে থাক। একদম লাফালাফি করবি না, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন। হুম। সারফারাজ ঘর ছেড়ে বের হল। আরাফাত শুকনো গলায় জিজ্ঞেস করল, অনির শরীর কি এখনো ঠিক হয়নি? হয়েছে, মোটামুটি আছে। তুই কি বলবি বল। আরাফাত মাথা চুলকাল। চিন্তায় সে অস্থির। অস্থিরতা তার চোখে মুখে ফুটে উঠছে। সারফারাজ সমস্যায় পড়লে শান্তভাবে তা মিটানোর চেষ্টা করে। সেদিকে থেকে আরাফাত পুরোপুরি উল্টো। বরঞ্চ সে আরও উত্তেজিত হয়ে উঠল। কাল রাত থেকে আনিতা আমার ফোন ধরেনি। ফোন করেছিলি? হ্যাঁ। ফোন বাজছে, ধরছে না। ফোন মনে হয় আন্টির কাছে। আব্বু কি বলল কাল? আরাফাত মাথা নুয়ে ফেলল। মিনমিন স্বরে বলল, আমার আর আনিতার সম্পর্কের কথা আন্টিকে জানিয়েছে আর বলেছে বাকি সিদ্ধান্ত তাকেই নিতে। সবটা আন্টির কাছে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আন্টি আনিতাকে নিয়ে বিদেশ চলে যাবে। তখন আমার কি হবে বলতো? এটা কি আগে ভাবা উচিত ছিল না? পেছনে থেকে ফরহাদ বলে উঠল। দুজনেই পিছন ফিরল। ফরহাদ মুখ টিপে হেসে বলল, গাধা, তোকে সাধে বলি। আর কোথায়ও পেলি না, বাপের সামনে প্রেমিকাকে চুমু খেতে হল। আরাফাত ভিমুড়ি খেয়ে উঠল। আমতা আমতা করে বলল, কই, এমন তো কিছু না। সারফারাজ বলে উঠল, তুই জানলি কি করে? আমিও তো গেলাম ছাদে। ভাবলাম মুক্ত আকাশে একটু ধোঁয়া উড়ানো যাক। গিয়ে তো দেখি দূরে দাঁড়িয়ে ছেলে প্রেম রসিকতা করছে আর বাপে দাঁড়িয়ে দেখছে। বলেই হেসে উঠল ফরহাদ। আরাফাত ঠোঁট কামড়ে ধরল। চোখ মুখ খিচে বলল, চুপ করো তো। ভাইয়া, তুই কিছু কর। আমি জানি আন্টি তোর কথা ফেলতে পারবে না। এই অনিকে বল না। অনির কথা তার বড় ফুপু কখনো ফেলবে না। সারফারাজ খানিকক্ষণ নিশ্চুপ থেকে বলল, দেখছি। তুই কিছু ভাবছিস, তাই না? ভেবে পেলি কিছু? ভাবছি। ও হ্যাঁ, ভাবছিলাম। ঘরে রসগোল্লা আছে। রসগোল্লা? সিরিয়াসলি ভাইয়া? আমি তোকে এখানে এত ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি আর তুই রসগোল্লা নিয়ে আছিস? ফরহাদ শব্দ করে হেসে বলল, তোর বিয়ের রসগোল্লা আরাফাত। আহা ভাইয়া। আরে অনি রসগোল্লা খেতে চেয়েছিল। বাড়িতে রসগোল্লা আছে। আরাফাত দাঁত চেপে বলল, রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করে দেখ, আমি কিছু জানি না। বলেই হন হন করে চলে গেল। ফরহাদ হাসতে হাসতে বলল, ভালো রসিকতা করতে পারিস তুই ফারাজ। ছেলের এভাবেই মরি মরি অবস্থা, তুই আবার ঘি ঢালার ব্যবস্থা করছিস। সারফারাজ ড্রয়িং রুমে এলো। শাহিনুর বেগম জিজ্ঞেস করলেন, তুমি চলে এসেছ? চলো নাস্তা সেরে নাও। অর্নিলা কোথায়? কিছুক্ষণ আগে দেখলাম বাইরে যেতে। এখনো আসেনি। ঘরে আছে। নাস্তা করবে না? করবে। শরীরটা ভালো নেই। তুমি ওর খাবারটা আমায় দাও। ঘরে নিয়ে যাই। এখনো শরীর ভালো নেই। বলি ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছুদিন পর যাব। শাহিনুর বেগম খাবার বেড়ে দিলেন।
গরম গরম পরোটা আর গরুর গোশত। সারফারাজ প্লেট হাতে নিয়ে বলল, রসগোল্লা আছে মা। কে খাবে? তুমি? না। অনি। অনি। কিন্তু অনি তো মিষ্টি খায় না। এখন বলল খাবে। থাকলে দাও। শাহিনুর বেগম ভাবনায় পড়ে গেলেন। বাটিতে 2 পিচ রসগোল্লা রেখে ভাবল, মেয়েটা ঠিক নেই। শরীরটা ভালো নেই। সারফারাজ বসে বসে দেখছে। অর্নিলা টপ টপ 2টো রসগোল্লা মুখে পুরল। অথচ এই মেয়ে মিষ্টি জিনিসটাই দেখতে পারে না। কি আশ্চর্য! কত পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্নিলা ভ্রু নাচিয়ে বলল, কি দেখছেন ফারাজ ভাই? কিছু না। এগুলো জলদি খেয়ে নে। আমি বাইরে যাব। আচ্ছা। ফারাজ ভাই, আপনি খুশি হননি? ফারাজ চমকে তাকাল। তার গলা কেমন যেন ধরে আসছিল। আচমকা ফিরে তাকাল। অর্নিলা নরম 2টো হাত তার গালে রেখে বলল, আপনি খুব খুশি হয়েছেন তাই না বলুন? সারফারাজের চোখে 2টো চকচক করে উঠল। আলতো করে তার পেটে হাত রাখল। থমথমে কণ্ঠে বলল, আমার শুধু বিশ্বাস হচ্ছে না অনি। সবকিছু অকল্পনীয় লাগছে। অতঃপর ফিরে চাইল তার দিকে। কপালে চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মৃদু স্বরে বলল, ধন্যবাদ অনি। তোর কারণে আমি বাবা হতে পারব। কিন্তু তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। পারবেন? কিভাবে? আমাকে এত ভালোবেসে। খিলখিলিয়ে হেসে উঠল অর্নিলা। সারফারাজ মুগ্ধ চোখে চেয়ে রইল। মনে মনে আওড়াল, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে দেখে রাখার দায়িত্ব আমার। এখন আরও একজনও আসছে। কথা দিচ্ছি আমি তাকেও দেখে রাখব। হ্যালো বড় ফুপু। কে? বাবা সারফারাজ। কেমন আছেন? রসিকতা করো না। অর্নিলা কেমন আছে এখন? ভালো আছে। এসে দেখে যান। না আমি আর আসব না। সামনের সপ্তাহেই চলে যাব। কেন? আসবেন না কেন? না জানার ভান করো না সারফারাজ। তুমি তোমার ভাইয়ের জন্য সুপারিশ করলেও এই বিয়েতে আমি রাজি হব না। সারফারাজ হাঁটতে হাঁটতে থেমে গেল। ফোনটা একটু দূরে সরিয়ে বলল, মামা ফুচকা দিন তো। প্যাকেট করে দিবেন। ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ ফুপু বলুন। বাইরে আছো? হ্যাঁ। অর্নিলার জন্য ফুচকা কিনছি। শুনুন ফুপু। ছোট ফুপুর বাড়িতে নাকি আম গাছ আছে। আম গাছে শুনলাম ভালোই আম ধরেছে। অর্নিলা সেই আম খাওয়ার বায়না করছে। আপনি ছোট ফুপুকে বলে সেই আম নিয়ে আসুন। কি বলছো এসব? হঠাৎ আমের কথা বলছো কেন? বলছি। নানু হতে চলেছেন। আম, মিষ্টি ব্যাপারে নিয়ে আসুন। কি বললে? ঠিক শুনেছেন। কি এখনো না এসে থাকবেন? সারফারাজ, তুমি আসলেই একটা আহাম্মক। শুভ কথা কেউ এভাবে বলে? আসছি আমি। বলেই ফোন কেটে দিল। সারফারাজ হাসছে। বড় ফুপু সবার উপর রাগ করে থাকলেও অর্নিলার উপরে কখনো রাগ করে থাকতে পারেন না। তিনি এখন ছুটে আসবেন। আসবেন বইকি। দেখা যাক, এই সুবাদে আরাফাতের ব্যাপারটা সামলানো গেলে হয়। নিকুঞ্জ বাড়িতে যেন আবারও খুশির আনন্দে ছেয়ে উঠল। অর্নিলার মা হবার কথা শুনে সকলে আনন্দে মেতে উঠেছে। অর্নিলার কারণেই আরাফাত আর আনিতার বিয়ে ঠিক হল। বড় ফুপু অর্নিলার কথা ফেলতে পারেননি। নিকুঞ্জ বাড়িতে জোড়া বিয়ের আমেজে মেতে উঠল। ফরহাদ, নাজিয়া আর আরাফাত আর আনিতা। জোড়া বিয়ে হবে একসাথে। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তার কারণও আছে। হাতে 1 মাস। মাসখানেক পরেই অর্নিলা আর সারফারাজ দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, ভিসাও চলে এসেছে।
অর্নিলা দূরে চলে যাবে, তাও এমন সময়ে। শাহিনুর বেগম এসব ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যায়। মেয়েটা একা একা থাকবে। আরিফ হাসানকে বোঝানোর চেষ্টা করেন, অর্নিলা বরঞ্চ এখানেই থাক, তাদের কাছে থাক, তারা দেখে রাখবে। কিন্তু আরিফ হাসানের এক কথা, তোমার চেয়ে বেশি অর্নিলার সারফারাজকে প্রয়োজন। সারফারাজকে তার পাশে চাই। তুমি নিশ্চিতে থাকো, সারফারাজ থাকতে অনির কখনো অযত্ন হবে না। অনির এখন 6 মাস চলে। সে আর সারফারাজ এখনো লন্ডনে অবস্থানরত। দিন ভালোই যাচ্ছে অর্নিলার। এখানে সারফারাজের পাশাপাশি তার পড়াশোনাও চলছে। তবে আজকে শরীরটা ভালো নেই। এটা শুধু একটা ছুতো। আজ সারফারাজ বাসায়, তাই সেও বাসায় থাকবে। রান্নাঘর থেকে টুকিটাকি শব্দ কানে আসছে। তবুও ঘুমের ভান করে চাদর মুড়িয়ে রইল। খানিকক্ষণ বাদে কারো উষ্ণ ছোঁয়া অনুভব করতে লাগল। সারফারাজ তাকে জড়িয়ে ধরে আছে, উঠানোর চেষ্টা করছে। ঘুম ঘুম চোখে উঠে বসল। অগোছালো চুলগুলো সারফারাজ ঠিক করে দিয়ে বলল, উঠে নাস্তা সেরে নে অনি। আরেকটু ঘুমাই না ফারাজ ভাই, না থুরি ফারাজ বলেই দাঁত বের করে হেসে দিল। চোখ মেলে তাকালো সবে। গতরাতে ফারাজ তার কানের কাছে ফিসফিসিয়ে বলেছিল, আর কতকাল ফারাজ ভাই বলে ডাকবি অনি। অনি চুপসে ছিল। তার বলতে ইচ্ছে হচ্ছিল, আপনাকে আমি সারাজীবন ফারাজ ভাই বলেই ডাকতে চাই। এই ফারাজ ভাই ডাকে যে আবেগ কমা গোভ দীর্ঘ ইকার র ত হোসন্ত ব প্রেম প্রেম ভাব আছে, সেটা কি ভুলতে পারি? কিন্তু এই কথাগুলো সে মুখ ফুটে বলতে পারেনি। উল্টো হেসে বলেছিল, কাল থেকে আর ডাকব না ফারাজ ভাই। তার কথা সে মনে রেখেছে। কিন্তু ফারাজ বলে ডাকতেই তার শরীরে যেন তরঙ্গ ছুটে গেল। এমন কেন হল? না, এখনই। আপনি আমার কোনো কথা শুনতে চান না কেন? বললাম তো উঠতে। এখনই অনি। জোড়াজুড়িতে অনি উঠল। সারফারাজ তাকে হাত ধরিয়ে উঠাল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে পৌঁছাল। বিরাট আয়োজন। অনি ধীরে ধীরে খেতে লাগল। সারফারাজ গরম দুধ মগে ঢেলে বলল, পুরোটা শেষ করবি? গন্ধ আসে তো। কোনো অজুহাত না। অর্নিলা নিজের পেটের দিকে ফিরে বলল, দেখলে তোমার বাবা কিভাবে আমায় জ্বালায়। মনে রাখবে সব, বড় হয়ে তুমিও এভাবে জ্বালাবে। হ্যাঁ, তুই না বললেও জ্বালাবে। তুই মা কি না? শুনলে আবারও তোমার নামে বদনাম করছে। মনে রাখবে। হ্যাঁ। বলতে বলতে কেসে উঠল। সারফারাজ ছুটে এসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খাওয়া শেষ করে কথা বল অনি। তার আর কি আছে? আচ্ছা আচ্ছা, কোনো কথা না, চুপচাপ খাওয়া শেষ করবি এবার। বুঝলি? মাথা দুলিয়ে বলল, আচ্ছা। খাওয়া শেষ করে একটু উঠে দাঁড়ালো হাঁটাহাঁটির জন্য। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো বারান্দায়। এখান থেকে চারদিক কেবল বরফে ঢাকা। ভালোই তুষারপাত হয়েছে। শীত শীত লাগছে। পেছনে থেকে ফারাজ এসে গায়ে একটা চাদর টেনে দিল। বলল, এত ঠান্ডার মধ্যে এখানে কি করছিস? ভেতরে চল। একটু দাঁড়াই না। ভালো লাগছে। শীত করবে না। এক কাজ করুন, আপনি আমায় জড়িয়ে ধরে রাখুন তো। তাহলে আর শীত করবে না। কি হলো? ভ্যাবলার মতো চেয়ে আছেন কি? ধরুন একটু জড়িয়ে। সারফারাজ পেছনে থেকে জড়িয়ে ধরল তাকে। অর্নিলা মুখ খুলে শ্বাস নিল। সারফারাজ তার ঘাড়ে মাথা রেখে বলল, শরীর ঠিক আছে? খুব আছে। সামনের সোমবার কিন্তু চেকআপের জন্য যেতে হবে। মনে আছে? খুব আছে ফারাজ ভাই। বলেই জিহ্বা কেটে বলল, না না, হবে না আমার দ্বারা। কি হবে না? এই আপনাকে ফারাজ বলে ডাকা। আচ্ছা একটু শুনুন, আমাদের মেয়ে হলে নাম রাখব ফারিয়া শেহদাত। আমি আপনাকে ডাকব ফারিয়ার আব্বু। সুন্দর না বলুন?
আর ছেলে হলে? না না, এবার ছেলে হবে না, মেয়েই হবে। আপনার মতো দেখতে সুন্দর নাদুস-নুদুস একটা মিষ্টি মেয়ে। দেখেন না ইদানিং আমি কত মিষ্টি খাই। দেখবেন মেয়েটাও মিষ্টি হবে। বুঝলেন ফারিয়ার আব্বু? হেসে উঠল অর্নিলা। সারফারাজ ঠোঁট কামড়ে ধরল। এত ঠান্ডার মধ্যে তার কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেন এত লজ্জা পাচ্ছে সে? কি জানি। শক্ত করে আঁকড়ে ধরল তাকে। বিকেল বেলা বেরুল দুজন। বেশি দূর না, এই তো সামনের স্টোরে। কিছু কেনাকাটা করার আছে। দুজন মিলে শপিং করতে ভালোই লাগে। সারফারাজ তার হাতে হাত রেখে সামনে স্টোরের দিকে এগিয়ে যাচ্ছে। আচমকা পিছন থেকে খুব জোরে একটা গাড়ি পাশ দিয়ে গেল। কিছু বখাটে ছেলের কারবার। ভাগ্যিস অর্নিলার কিছু হয়নি, তবে বেচারি খুব ভয় পেয়েছে। সারফারাজের হাত শক্ত করে ধরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। সারফারাজ ব্যাপারটা সামলে নিল কোনোভাবে। সামনের এক বেঞ্চেতে তাকে বসিয়ে পানি খাওয়াল। সামনে ফিরে দেখল ছেলেগুলো আবারও গাড়ি নিয়ে এদিক আসছে। তার হাতে বিয়ারের ক্যান। অর্নিলাকে দেখে ইশারা করে হাসতে লাগল। ব্যঙ্গ করে আবার সরিয়ে বলতে লাগল। সারফারাজ চোয়াল শক্ত করল। অর্নিলা আলতো করে হাতটা ধরে বলল, বাদ দিন, চলুন ভেতরে যাই। আমাকে আজ একটা আইসক্রিম কিনে দিবেন, ঠিক আছে? আসুন না। সারফারাজ শব্দ করল না। অর্নিলার হাত ধরে স্টোরে ঢুকে গেল। ঘটনাটি সপ্তাহ খানেক পরের। একটা কফি শপের বাথরুমে কিছু লোকদের আহত অবস্থায় পাওয়া গেছে। অবস্থা খুবই ভয়াবহ। প্রায় 4-5 জন ছিল তারা। আশেপাশের লোকদের বক্তব্য ছিল তারা এই কয়েকজন নেশা করে শপে এসেছিল। হয়তো নেশার মধ্যেই একে অপরকে মেরেছে। তবে তারা জোর গলায় বলছে তাদের মেরেছে একটি মাত্র লোক। একটা লোক তাদের এই অবস্থা করেছে। কেউই তাদের কথা বিশ্বাস করেছে বলে মনে হচ্ছে না। পুলিশেরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নেবার ব্যবস্থা করে। সারফারাজ বাড়িতে পৌঁছেই প্রথমে বাথরুমে ঢুকে গেল। কোটের ভেতরে শার্টে রক্ত লেগে আছে। এই রক্ত ধুয়ে পরিষ্কার করার জন্য পাগল হয়ে উঠেছে সে। বারবার পিছন ফিরে চাইছে। অর্নিলার ডাক শোনা যাচ্ছে। সারফারাজ আরও দ্রুত ঘষতে লাগল। অর্নিলার প্রায় এসে দরজার সামনে দাঁড়াল। সারফারাজ হতভম্ব হয়ে পেছনে ফিরল। কি হয়েছে ফারাজ ভাই? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি। রেডি হয়েছিস তুই? আমাদের বের হতে হবে তো। হ্যাঁ, আমি তৈরি। রিপোর্টগুলো পাচ্ছি না। কোথায় যে রাখলাম? সারফারাজ ঘাম মুছল। না, অর্নিলা কিছু টের পায়নি। গায়ের শার্ট খুলে ফেলে দিল। গলায় তোয়ালে জড়িয়ে বের হয়ে বলল, আমি খুঁজে দিচ্ছি। একটু বসো। উহুম উহুম। এত শীতের মধ্যে আপনি দেখি উষ্ণতা ছড়াচ্ছেন। ব্যাপার কি ফারিয়ার আব্বু? সারফারাজ জবাব দিলও না। তড়িঘড়ি করে আলমারির দিকে পৌঁছাল। হুট করে সামনে এসে অর্নিলা দাঁড়িয়ে বলল, উফ কমা, আপনি তো দেখি আমার মুড বদলে দিচ্ছেন। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে অনি। ঘণ্টা খানেক পর তোর অ্যাপয়েন্টমেন্ট আছে। হু, গাড়ি দিয়ে যেতে 25 মিনিট লাগবে। আমি জানি সেটা। 5 মিনিট আমায় দিল কি এত ক্ষতি হবে বলুন তো? সারফারাজ কথা বাড়াল না। পাশ কেটে এগিয়ে গেল। কালো রঙের একটা শার্ট গায়ে জোড়াল। দুটো বোতাম লাগিয়ে পেছনে ফিরে দেখল অর্নিলার বিছানার উপর মুখ গুমড়ে বসে আছে। ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমায় একটুও ভালোবাসেন না। সবাই ঠিকই বলে, প্রেগন্যান্সির সময় বর দ্বিমুখী হয়ে যায়। তখন আর ঘরের বউকে ভালো লাগে না। আপনি নতুন কাউকে পেয়েছেন না। বিদেশি ম্যাম সাহেব, তাই না? সারফারাজ শব্দ করে নিঃশ্বাস ফেলল।
তার বিয়ে যখন হয়েছিল তখন অনি বাচ্চা ছিল, বিয়ের এতগুলো বছর পরেও এ যেন বাচ্চাই যেন। কথা বলতে বলতে তার গাল বেয়ে অশ্রুও ঝরে পড়ল। অশ্রু মুছে ফেলে ফিরে তাকাল। সারফারাজ এদিকেই এগিয়ে আসছে। দৃষ্টি অস্পষ্ট, চোখ বন্ধ করে নিল সে। সে এগিয়ে এসে তার গালে হাত রেখে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। দীর্ঘ অনেক দিনের এমন গভীর চুমুর স্বাদ পেল অর্নিলা। এতক্ষণ ধরে সারফারাজের যেই অস্থিরতা তাও যেন ধীরে ধীরে শেষ হল। কিন্তু অর্নিলার ঠোঁট ছাড়ার নাম নেই। কারোরই বুঝি তাড়া নেই। অর্ধ খোলা শার্টটা আঁকড়ে ধরল অর্নিলা। কিছুক্ষণ বাদে যখন ছাড়া পেল তখন দাঁত বের করে হেসে বলল, আমার মনে হলো আপনি আজ আমায় মেরে ফেলবেন। আরেকটুর জন্য দম বন্ধ হয়নি, মারা পড়েনি। কি হলো হঠাৎ এত প্রেম? সারফারাজের মুগ্ধ দৃষ্টি তখন অর্নিলার ঠোঁটের ওপর। না, তার স্বাদ এখনো মিটেনি। হাত দিয়ে ঠোঁট দুটো স্পর্শ করছে আর মৃদু কণ্ঠে বলছে, আমি সবাইকে মেরে ফেলতে পারবো, কিন্তু তোমাকে কখনো মারতে পারবো না অনি। অনি শব্দ করে হাসলো তার কথা শুনে। হাতের মুঠোয় শার্টটা এখনো রয়েছে। সারফারাজ আবারও এগিয়ে এলো, তাকে থামিয়ে দিল। অতঃপর বলল, সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের না যেতে হবে? সম্মোহিত কণ্ঠে বলে উঠল, আর একটু দেরি হলে এমন কি হবে বলো তো? তার অষ্টজোর স্বাদ নিতে ব্যস্ত হয়ে উঠল অতঃপর। অর্নিলা যেন বারণ করল না। আজ অনেক দিন পর সারফারাজ তার এত কাছে, সে ফিরিয়ে দেয়নি। তার আদর মাখা ছোঁয়ায় যেন বারবার কেঁপে উঠছিল সে। এদিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা হয়নি, পরিচিত ছিল বলে। বেবি সুস্থ আছে, ভালো আছে। মেয়ে কিনা ছেলে সেটা উনি জানতে চায়নি, কারণ তার মন বলছে তাদের মেয়েই হবে, ফারিয়া নামের দুষ্টু একটা মেয়ে। রাত গভীর হয়ে উঠল। দুজন গাড়ি করে বাড়ি ফিরছে। গাড়ির মধ্যে অনিলা সারফারাজের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল। সারফারাজ ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। চারদিক নিস্তেজ, নীরব। আবারও তুষারপাত হচ্ছে। অর্নিলা দেখলে খুব বেশি খুশি হতো এই সিচুয়েশনটা, তবে এখন ঘুম ভাঙানোর কোনো দরকার নেই। সামনে তাদের সন্তান আসছে। সারফারাজের ভীষণ চিন্তা তাকে নিয়ে। তারা এবার 2 থেকে 3 হবে। তাকে এবার দুজনকেই সামলাতে হবে। ফারিয়ার আব্বু। ফারিয়া নামটা ভীষণ পছন্দ হয়েছে দুজনের। উনি ভালো নাম রাখতে পারে। অতঃপর মুচকি হাসলো সারফারাজ। সামনে তাকালো। আকাশ দেখছে আজ চারিদিকে গভীর কালো মেঘে চাঁদ ঢেকে গেছে। ল্যাম্পপোস্টগুলো আলো দিচ্ছে ধীরে ধীরে। এই গল্পের সমাপ্তির সময় চলে এসেছে। সারফারাজ এমনই থাকবে অনির কাছে। তার দুটো চরিত্রের কথা উনি জানতে কোনো পারবে এক না। চৈত্রের শেষ বেলায় কোনো যেই এক প্রেমের চৈত্রের শেষ সূত্রপাত বেলায় হয়েছিল আজ যেই সেই প্রেমের প্রেমের সমাপ্তি। সূত্রপাত হয়েছিল, আজ সেই প্রেমের সমাপ্তি। এই প্রণয় এত সহজ ছিল না। চৈত্রের দুপুরের প্রচণ্ড রোদের তীব্র তাপদাহে শুরু হওয়া এই প্রণয়ের সমাপ্তি এই ঠান্ডা রাতের চাদরে ঢেকে যাবে। সমাপ্তি। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।